এলাকার সহজ সরল ছেলে হিসেবে পরিচিত আমি। সদা হাসিমুখ, দিকভ্রান্ত হয়ে চলাফেরা, নিজের প্রতি বেখেয়াল, সব মিলিয়ে জীবনে কি করলে কি হবে তা আমার মাথায় ছিল না। এজন্য আমার মা আমাকে কত বকা দিত, আমি বড় হচ্ছি নাকি ছোট হচ্ছি। মাঝে মাঝে মা আমার আচরণে বুঝতে পারেন না, এজন্য মা আমাকে বকা দেয়। কলেজে যখন যাই একদম পেছনের বেঞ্চটা আমার জন্য বরাদ্দ থাকে, কারণ সামনে বসলে একজন এখান থেকে চিমটি দিলে আরেকজন ওখান থেকে চিমটি দেয়। আমি পেছন ফিরে তাকালে সবাই শুধু সাধু হয়ে যায়, বুঝতে পারি না আসলে কে চিমটি দিয়েছে। ফ্যাল ফ্যাল করে সবার দিকে তাকাই, তখন মেয়েগুলো আমার অবস্থা দেখে হেসে ওঠে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি পেছনে সব সময় বসবো। ক্লাসের ছেলেগুলো তখন পেছনে বসতে শুরু করে, আমার জন্য সামনের বেঞ্চ খালি রাখে যাতে আমাকে নিয়ে তারা কমেডি করতে পারে। এরপর আমি প্রতিদিন সবার আগে যেতাম কলেজে, শুধুমাত্র পেছনের সিটে বসার জন্য। ছেলেগুলো তখন কি করতো, আগের দিন তারা বেঞ্চে চুইংগাম লাগিয়ে রাখতো, আর আমি এসে খেয়াল না করে ওখানে বসে পড়তাম। স্যারেরা যখন পড়ার ধরার জন্য আমাকে দাঁড়াতে বলতো, তখন চুইংগামের কীর্তিতে নিচ থেকে টান পড়তো। সবাই তখন একসাথে হেসে উঠত। আমি আর কি করব, আমিও ওদের সাথে হেসে উঠতাম। আমার এই বোকামির জন্য মা আমাকে সবসময় বকতো। কেন আমি ওদের বিরুদ্ধে প্রতিবাদ করি না? এরকম বোকা থাকলে নাকি জীবনে আমার কোনো উপকার হবে না। তবে একটা উপকার আমার হয়েছে, আমার জীবনে প্রেম এসেছে এই বোকামির জন্য। আমার এই বোকামি দেখেই আমার প্রেমে পড়ে একটি পরী, বদলে যেতে থাকে আমার জীবন। আজ আমি সেই গল্পই বলবো, আমি ও একটি পরীর গল্প। কখনো আম্মুর বকা খেয়ে মন খারাপ হতো না, বরং কেউ বকা দিলে ভাবতাম আমাকে বকা দিয়ে যদি কারো তৃপ্তি মেটে তো বকা খেলে মন্দ কি। কিন্তু একদিন আম্মু আমাকে আমার বোকামির জন্য অনেক বকা দেয়, তাই মন খারাপ করে বাসা থেকে বের হয়ে গিয়েছিলাম। সারাদিন বাসায় ফিরলাম না। রাতে আমি গ্রামের পুকুরঘাটে গালে হাত দিয়ে বসেছিলাম। আকাশে চাঁদ ছিল, চাঁদের আলোতে পুকুরের পানি দেখছিলাম। হঠাৎ একটা মেয়ের ক্ষীণ চিৎকার কানে এলো। মনে হলো কোনো কারণে ব্যথা পেয়ে কুকিয়ে উঠেছে সে। আমি উঠে দাঁড়ালাম, কিছুটা সামনে গিয়ে দেখলাম একটা মেয়ে, পেছনে তার দুইটা ডানা। সে মাথা নিচে করে ঝুঁকে পায়ে হাত দিয়ে কিছু বের করার চেষ্টা করছে, মনে হয় কাঁটা ঢুকেছে পায়ে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? আমার কণ্ঠ শুনে মেয়েটা আমার দিকে তাকালো, অস্ফুটে একটা শব্দ করলো, কাঁটা। চাঁদের আলো মেয়েটার মুখে পড়েছে। আমার মনে হলো এত অপরূপ মেয়ে পৃথিবীতে আর একটাও নেই। কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে আমি বললাম, কই, হাত সরান তো, আমি বের করতে পারি কিনা দেখি। আচ্ছা, একটু বের করে দেন না, নরম কণ্ঠে বলল মেয়েটা। আমি হাঁটু গেড়ে বসে মেয়েটার ফর্সা পাখানা আমার হাঁটুর উপরে রাখলাম। তারপর ওর পায়ে মুখ লাগিয়ে অনেকক্ষণ চেষ্টা করে কাঁটাটা বের করলাম। অদ্ভুত ব্যাপার হলো, ওর পা থেকে একটা মিষ্টি গন্ধ বের হলো। সাধারণত মানুষের পা থেকে গরমের ভ্যাপসা গন্ধ বের হয়, কিন্তু এই মেয়েটার ক্ষেত্রে তার হলো উল্টাটা। কে তুমি? জিজ্ঞেস করলাম আমি। ডানা দেখেও বুঝতেছো না? ওহ, সিনেমায় অভিনয় করো বুঝি? আমারও খুব ইচ্ছে সিনেমায় অভিনয় করার। প্লিজ আমাকেও একটু নেবে সিনেমায়? আরে আমি সিনেমায় অভিনয় করি না, এ ডানা দুটো সত্যিকারের, আমি পড়ি, মানুষ না। মেয়েটার কথা শুনে আমি খুশি হয়ে বললাম, ওহ তুমি পড়ি, আমাকে নিয়ে যাবে তোমাদের দেশে? হ্যাঁ নিয়ে যাব, তুমি আমার উপকার করেছ, আজ থেকে তুমি আমার বন্ধু। কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? মা আমাকে বকা দিয়েছে আমি নাকি খুব বোকা, এই জন্য। কেন, তুমি কি বোকামি করলে? তারপর আমি পরীকে সব বললাম। পরী হাসতে হাসতে বলল, এই কথা, শোনো, আমি যেহেতু তোমার বন্ধু হয়েছি, এখন থেকে তোমার দেখাশোনার সব দায়িত্ব আমার। কেউ তোমাকে নিয়ে আর কিচ্ছু করতে পারবে না। আজ থেকে আমি যা বলবো তাই করবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমি পরীর মুখের দিকে তাকিয়ে রইলাম। হাসিটা তার ঠোঁটে তখনও লেগেছিল, হাসি থেকে যেন তার মুক্ত ছুটছে। পরী আমাকে বলল, তুমি এখন বাসায় চলে যাও। আচ্ছা, মাথা নেড়ে সায় দিলাম। তারপর আমি কিছু দূর হেঁটে আবার পরীর কাছে আসলাম। আবার কি হলো? পরী জিজ্ঞেস করলো, তোমার নাম তো জানা হলো না। আমার নাম জেরিন, ফারিয়া জেরিন। তুমি আমাকে জেরিন বলে ডাকবে, কেমন? তোমার নাম কি? আমার নাম রানা। জেরিন, তোমার সাথে আবার কবে দেখা হবে? বলবো না। কেন? কারণ তোমাকে সারপ্রাইজ দেব। বলেই জেরিন একটা দুষ্টুমি মার্কা হাসি দিল। ওহ, কি সারপ্রাইজ? আমার খুব জানতে ইচ্ছে হচ্ছে, বলো না প্লিজ। বলবো না। জেরিন হেসে উঠল। এ কোন হাসি? তার বাঁকা ঠোঁটের হাসি দেখলে চাঁদটাও লজ্জা পেত তখন। কেন বলবে না? বলেছি তো সারপ্রাইজ দেব। আচ্ছা ঠিক আছে, এখন বাসায় যাও তুমি, খুব শীঘ্রই দেখা হবে আমাদের। আমি প্রচণ্ড উত্তেজনা নিয়ে চলে এলাম বাসায়। আবারও মায়ের বকা খেলাম এতক্ষণ বাইরে থাকার জন্য। তারপর মা আমাকে খেতে দিল, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে গেলাম, নিয়ম অনুযায়ী পেছনের সিটে গিয়ে বসলাম। ক্লাসের ছেলেমেয়েরা কিছুক্ষণ আমাকে নিয়ে হাসাহাসি করলো। একটু পর স্যার ঢুকলো ক্লাসে। ক্লাস শুরু করলেন তিনি। ঠিক তখন ক্লাসের বাইরে একটা মেয়ের কণ্ঠ শোনা গেল, মে আই কামিং স্যার? ইয়াস কামিং। অপরূপ একটা অচেনা মেয়ে ক্লাসে ঢুকলো। ছেলেরা সবাই ওয়াও ওয়াও করতে লাগলো। পেছনের বেঞ্চ থেকে চমকে উঠলাম আমি। স্যার সবার সাথে মেয়েটার পরিচয় করিয়ে দিলেন। এ হচ্ছে ফারিয়া জেরিন, তোমাদের নতুন বন্ধু। হাই বন্ধুরা, সবাই একসাথে বলে উঠল হাই। স্যার জেরিনকে সিটে গিয়ে বসতে বললেন। জেরিন এসে আমার পাশে বসলো।
ছেলেরা সব পেছনে তাকিয়ে রইল জেরিনের দিকে। জেরিন আমাকে একটা চিমটি কেটে বলল, কেমন সারপ্রাইজ দিলাম। ওদিকে স্যার ক্লাস করাচ্ছে আর জেরিন আমাকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, তোমার কি চোখে সমস্যা আছে? বললাম, না তো। তাহলে চোখে চশমা দিয়েছো কেন? খুলে ফেলে দাও এটা, আর শার্টের কলার ঠিক করো, একটু মেজাজ দেখিয়ে বলল জেরিন। আমি চোখ থেকে চশমাটা বের করে পকেটে নিলাম। তারপর শার্টের কলার ঠিক করে জেরিনকে জিজ্ঞেস করলাম, তোমার ডানা দুটা কই? জেরিন বলল, ডানা আমার সাথে আছে, ইচ্ছা করলে আমার ডানা অদৃশ্য করে রাখতে পারি। ও তাই, আচ্ছা আমাকে দুইটা ডানা দিবা তোমাদের মতো? আরে বোকা, তুমি মানুষ, ডানা দিয়ে তুমি কি করবা? কেন তোমার মতো উড়ে বেড়াবো? এখানে কে কথা বলছে? হঠাৎ স্যারের রুক্ষ কণ্ঠস্বর শোনা গেল। সব ছেলেরা আমাকে দেখিয়ে বলল, স্যার রানা বলছে, রানা বলেছে। আমি উঠে দাঁড়ালাম। স্যার বলল, ও রানা, গুড গুড, ভেরি গুড, বস বস। স্যারের কথা শুনে সব ছেলেরা অবাক ও আশাহত হলো। আমি জেরিনকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার? স্যার আমাকে বকানা দিয়ে ভেরি গুড বললো কেন? কারণ স্যার তোমার দিকে তাকানোর সময় আমার দিকে তার দৃষ্টি পড়ে, তখন তার মনের কথাটা আমি পাল্টে দিই। মানে তুমি বুঝি জাদু জানো? আমাকে শেখাবে জাদু? এটা জাদু না, এটা আমাদের শক্তি। পরীদের অনেক শক্তি আছে, জানো না? না তো। আচ্ছা পরে সব জানবে, এখন পড়ায় মনোযোগ দাও। শোনো, তোমাকে ভালো ছাত্র হতে হবে, কলেজের ফার্স্ট বয় হতে হবে। আমি হেসে বললাম, লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ফার্স্ট বয় হবে? চুপ। জেরিন আমাকে একটা ধমক দিয়ে বলল, হাসবে না একদম, তোমাকে ফার্স্ট বয় হতে হবে, আর কোনো কথা না। কিন্তু কিভাবে সেটা পরে জানবে। আচ্ছা। কলেজ শেষে আমি জেরিনের সাথে হাঁটছিলাম, তখন পেছন থেকে ছেলেরা বলতে লাগলো, বানরের গলায় মুক্তা ঝুলছে। আমরা ওদের কথায় কান না দিয়ে হাঁটতে লাগলাম। জেরিন, একটা কথা বলবো? অনুমতি চাইলাম আমি। বলো। তুমি তো মানুষের মনের কথা পাল্টিয়ে দিতে পারো। আমার মা যখন আমাকে বকা দেবে তখন তার মনের কথা পাল্টে দিতে পারবা? পারবো, তবে দেব না, কারণ তোমার মা তোমার ভালোর জন্য বকা দেয়। আর শোনো, আজ রাতে বই নিয়ে বের হবে। কেন? পড়ার জন্য। মা বকা দেবে? দেবে না, আমি থাকবো তখন। এই না না, আমার সাথে মেয়ে দেখলে মা আমাকে আস্ত রাখবে না, তুমি যেও না প্লিজ। আমি যাব, তোমার মা আমাকে দেখতে পাবে না, অদৃশ্য হয়ে থাকবো। ও, তোমরা বুঝি অদৃশ্য হতে পারো? আমরা তো অদৃশ্যই থাকি, মানুষের সামনে খুব কম আসি। ও, আমিও মানুষ না হয়ে তোমাদের মতো হলে ভালো হতো, কারো বকা শুনতে হতো না। আচ্ছা, এখন এসব কথা বাদ, এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবে, তারপর ঘুমাবে। কি বলেছি বুঝেছ? বুঝেছি। এই তো গুড বয়। বলে জেরিন আমার 2 গাল টেনে দিল। উফ, ব্যথা পাচ্ছি তো। আরে গাধা, এটা তোমাকে আদর করছে। ও, এভাবে গাল টেনে বুঝে আদর করে? গাল টেনে ছিঁড়ে ফেলবো। এখন যাও বাসায়, যা করতে বলেছে সব ঠিকঠাক করবে, মনে থাকবে? মাথা নেড়ে বাসায় চলে এলাম। তারপর ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। লাঞ্চ করার পর রুমে এসে দরজা লক করে একটা গল্পের বই পড়তে শুরু করলাম। ওটা শেষ করে ঘুমালাম। কতক্ষণ ঘুমিয়েছি জানি না, হঠাৎ অনুভব করলাম কেউ আমাকে কান ধরে টেনে তুলছে। ধরপর করে উঠে বসলাম বেডের ওপর। ভাবলাম মা, কিন্তু জেরিনকে দেখে অবাক হলাম। তুমি তুমি কি করে এলে? অবাক হয়ে জিজ্ঞেস করলাম। জেরিন রাগ দেখিয়ে বলল, তার আগে বলো এতক্ষণ কিসের ঘুম? সন্ধ্যা পেরিয়ে গেছে, খেয়াল আছে? ওহ, আমি তো কিছুক্ষণ ঘুমিয়েছি মাত্র, একটা গল্পের বই পড়ে ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে গেছে। জেরিন আমার কানে জোরে টান দিয়ে বলল, তোমাকে আমি গল্পের বই পড়তে বলেছিলাম, এখন যাও বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আসো, তারপর বই নিয়ে আমার সাথে বের হবে। আচ্ছা। বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম, তারপর বই নিয়ে বের হতে যাব, তখন মা পড়ে গেল সামনে। সর্বনাশ, মা দেখে ফেলেছে আমার সাথে একটা মেয়ে। কোথায় যাচ্ছিস? জিজ্ঞেস করলো মা। এই তো মা, বাইরে বের হচ্ছে একটু পড়ার জন্য। আচ্ছা যা। আশ্চর্য, মা কত সহজে রাজি হয়ে গেল। আর আমার সাথে জেরিনকে দেখেও কিছু বলল না। কথাটা জেরিনকে জিজ্ঞেস করতে জেরিন বলল, তোমার মা আমাকে দেখতে পায়নি, আমরা যাকে দেখা দেবো ইচ্ছে করি শুধুমাত্র তারাই আমাদের দেখতে পায়। কথা বলতে বলতে আমরা ওই দিনের পুকুর পাড়ে চলে এলাম। তারপর জেরিনের পেছনে 2টা ডানা মিলে গেল। জেরিন বলল, ওঠো আমার পিঠে। ওহ, আমার ভয় করে। উঠবে নাকি কান ধরে তুলবো? আচ্ছা উঠছি, কিন্তু তুমি তো আমাকে পড়ার জন্য নিয়ে এসেছো, তাহলে শোনো, পড়ার জন্য চাই একটা সুন্দর পরিবেশ। তুমি আমার পিঠে উঠে সারা আকাশ জুড়ে ভাসতে ভাসতে চাঁদের আলোতে পড়বে, এর চেয়ে সুন্দর পরিবেশ আর কি হতে পারে? ওহ, তাহলে ঠিক আছে। আমি জেরিনের পিঠে উঠলাম। জেরিন আমাকে নিয়ে উড়াল দিল আকাশে। জেরিন আমাকে নিয়ে অনেক উপরে উঠে গেল। আকাশে ভাসতে লাগলো সে, আর আমি চারপাশে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। হঠাৎ জেরিন একটা ধমক দিয়ে বলল, এই বড় বড় করে পড়ো, নইলে এখান থেকে ফেলে দেব। আমি নিচের দিকে তাকালাম, মাটি দেখা যাচ্ছে না, তার মানে আমরা মাটি থেকে অনেক উপরে। এখান থেকে যদি জেরিন আমাকে ফেলে দেয় তাহলে আমার হাড্ডি শুদ্ধ খুঁজে পাওয়া যাবে না। জেরিনের ধমকে ভয় পেয়ে গেলাম, বড় বড় করে পড়তে লাগলাম। সত্যি এমন পরিবেশে পড়াগুলো যেন নিজ থেকে মুখস্থ হতে চায়। এভাবে প্রতি রাতে আমরা আকাশে ভেসে বেড়াতাম। অন্ধকার রাতগুলোতে জেরিন আমাকে একটা চশমা দিত। এটা এমন একটা চশমা যেটা চোখে লাগালে অন্ধকারে সবকিছু দেখা যেত। সেই চশমা চোখে লাগিয়ে আমি অন্ধকার রাতে আকাশে ভেসে ভেসে পড়া শিখতাম। মাঝে মাঝে না পড়লে জেরিনের বকা খেতাম। ক্লাসের সব পড়া দিতে পারি এখন। পেছনের বেঞ্চ ছেড়ে সামনের বেঞ্চে বসি। কেউ বেঞ্চে চুইংগাম লাগিয়ে রাখলে জেরিন কিভাবে যেন চুইংগামগুলো যে লাগায় তার চুলে লাগিয়ে দেয় ওগুলো। তখন অনেকেই চুল থেকে চুইংগাম ছাড়াতে না পেরে মাথা ন্যাড়া করে ফেলে।
এরপর থেকে কেউ আর আমার বসার জায়গায় চুইংগাম লাগিয়ে রাখে না। জেরিনকে আমার সাথে বেশি মিশতে দেখে কলেজের সব ছেলেরা আমাকে হিংসে করতে লাগলো। কেউ কেউ আমার চরম শত্রু হয়ে দাঁড়িয়েছে। একদিন কয়েকটা ছেলে আমাকে মারার জন্য কলেজের মাঠে দাঁড়িয়েছিল। পাশ দিয়ে আমি হেঁটে যাওয়ার সময় আমার পথ আটকালো তারা। একজন আমার দিকে তাকিয়ে মেজাজ দেখিয়ে বলল, এই জেরিনের সাথে তোর এত কথা কিসের? আমি বললাম, ও আমার বন্ধু। কিসের বন্ধু? তুই ওর সাথে কথা বলবি না আর। ওর সাথে কথা না বলতে থাকতে পারবো না আমি। আমার কথা শেষ হতে ছেলেটা আমার শার্টের কলার চেপে ধরে বলল। তখন জেরিন এসে আমার পাশে দাঁড়ালো। তারপর ছেলেটার গালে একটা জোরে থাপ্পড় বসালো। ছেলেটা চিৎকার করে উঠল, এই আমাকে কে থাপ্পড় মারল রে? জেরিন আবার ছেলেটার অন্য গালে থাপ্পড় বসালো। ছেলেটা তখন তার পেছনের ছেলেটাকে ধরে বলল, এই তুই আমাকে থাপ্পড় মেরেছিস? অন্য ছেলেটা বলল, কই না তো। জেরিন তখন অন্য ছেলেটার গালে কষে একটা থাপ্পড় বসালো। এভাবে ওদের সবাইকে মারল। তখন ওদের নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝিতে ঝগড়া বেঁধে গেল। আমি বুঝলাম জেরিন এখন আমি ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না ওকে। ওদের মাঝে ঝগড়া লাগিয়ে দিয়ে জেরিন আমার দিকে তাকিয়ে মৃদু একটা হাসি দিল। তারপর বলল, চলো। আমি জেরিনকে অনুসরণ করে হাঁটতে লাগলাম। কিছু দূর গিয়ে পেছনে ফিরে দেখলাম ওদের মধ্যে মারামারি লেগে গেছে। জেরিন হেসে বলল, ওদিকে তাকানোর দরকার নেই, আরও অনেক কিছু দেখবে। এখন তুমি সোজা বাসায় চলে যাবে, আর যে রুটিন করে দিয়েছি সেই রুটিন অনুযায়ী চলবে। প্রথমে খেয়ে দিয়ে একটু ঘুমাবে, ঘুম থেকে উঠে নিজের ইচ্ছে মতো সময়টা কাটাবে। তারপর রাতে পুকুর পাড়ে আমার সাথে দেখা করবে, বুঝেছ? বুঝেছি। তারপর আমি তো চলে এলাম। জেরিনের কথা মতো সব করলাম। ইদানিং ওর ওপর বেশি নির্ভর করতে শুরু করেছি আমি সবকিছু ওর ইচ্ছেতেই হয়। রাতে পুকুর পাড়ে জেরিনের সাথে দেখা করতে গেলাম বই নিয়ে। জেরিন বলল, আজ পড়তে হবে না, আজ পড়া থেকে তোমার ছুটি। আজ তুমি আমার সাথে কথা বলবে শুধু। আমি বললাম, কি কথা? আমি তো তেমন কোনো কথা বলতে পারি না। জেরিন আমার দুই গাল টেনে বলল, আমার সাথে আজ রাতে প্রেম করবা, বুঝেছ? উফ, তুমি গাল টানো কেন? আমি কি ছোট বাচ্চা? তুমি ছোট বাচ্চা। দরকার হলে তোমার গালে কামড় দিব, কিচ্ছু বলতে পারবে না তুমি। আমি গালে হাত দিয়ে জেরিনের দিকে বোকার মতো। জেরিন ধমক দিয়ে বলল, গাল থেকে হাত সরাও। কেন? ভয় ভয় জিজ্ঞেস করলাম। কামড় দিব তাই। না প্লিজ, ব্যথা পাবো। হাত সরাতে বলেছি। আওয়াজটা বড় করে বলল জেরিন। ভয়ে ভয়ে গাল থেকে হাত সরালাম। মনে মনে বলতে লাগলাম, আল্লাহ, কামড়টা যেন আসতে দেয়। পরিদের দাঁতে 20-30 আছে কিনা কে জানে, থাকলে তো শরীরে বিষক্রিয়া হয়ে মারা যাব। চোখ বন্ধ করে আল্লাহ আল্লাহ করতে লাগলাম। ভয়ে কেঁপে উঠলাম আমি চোখ খুলে বোকার মতো জেরিনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, হাসছো কেন? তুমি ভয় পেয়েছো তাই না? উল্টো জিজ্ঞেস করলো জেরিন। অনেক ভয় পেয়েছি আমি। তোমার জন্য আজ অনেক গিফট এনেছি, দেখি। জেরিন কোথা থেকে যেন একটা প্যাকেট বের করে আমার হাতে দিল। কি এটা? জিজ্ঞেস করলাম আমি। এখানে এক সেট জামা আছে, এটা পরে কাল কলেজে যাবে। আর একটা পারফিউম আছে, ঘড়ি আছে, মাথায় দেওয়ার জন্য তেল আছে। কোথায় পেয়েছো এগুলো? এগুলো আমাদের দেশ থেকে এনেছি। এখন পা দুটা লম্বা করে দিয়ে মাথাটা আমার কোলে রাখো। কেন? দেখবো আমার প্রেমিক সোনাকে, একটু প্রাণ ভরে দেখবো। প্রেমিক সোনাকে? এই যে রানাবাবু, এটা আমার প্রেমিক সোনা। যাহ, আমি প্রেম করতে জানি না। তুমি তো বাচ্চা, কিছুই জানো না তুমি। এখন আসো, আমার কোলে মাথা রাখো। আমি পুকুর পাড়ে বসার আসনে লম্বা হয়ে শুয়ে জেরিনের কোলে মাথা রাখলাম। জেরিন মুখটা আমার খুব কাছে নিয়ে এসে বলল, আমার মুখের দিকে তাকিয়ে থাকো কিছুক্ষণ। তারপর বলল, কি দেখতে পাচ্ছ? আমি বললাম, একটা নাক, একটা মুখ, দুইটা চোখ দেখতে পাচ্ছি। ধুর বোকা, এগুলো ছাড়া কি দেখতে পাচ্ছ? আর কিছু দেখছি না আমি। জেরিন আমার ডান পাশের কানটা টেনে ধরে ধমক দিয়ে বলল, আর কিছু দেখতে পাচ্ছ না তাই না? ব্যথা পেয়ে বললাম, সত্যি কিছু দেখছি না। কান ছেড়ে দাও, ব্যথা পাচ্ছি তো। তারপর আমার কানে তার মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভালোবাসা দেখতে পাচ্ছ না? আমি হেসে বললাম, ধুর বোকা, ভালোবাসা কি দেখা যায়? জেরিন আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, দেখা যায়, মনের চোখ দিয়ে দেখতে হয়। চলো, আজ তোমাকে আকাশে ভেসে ভেসে প্রেম করব। উঠে দাঁড়াও। আমার হাত দুইটা সামনে টেনে নিয়ে ডানা দুইটা মেলে দিল জেরিন। ধীরে ধীরে জেরিন উপরে উঠতে লাগলো আমাকে নিয়ে। চারপাশে শীতল হাওয়া বইতে লাগলো। জেরিনের চুলগুলো আমার মুখে এসে পড়লো। মিষ্টি একটা সুগন্ধ বেরোচ্ছিল তার চুল থেকে। জেরিন ডাক দিল, রানা। কোনো ফিলিংস হচ্ছে তোমার? কোমল বাতাস গায়ে লাগায় অনেক ভালো লাগছে। জেরিন রাগ দেখিয়ে বলল, ধুর বোকা, প্রেমের কোনো অনুভূতি হচ্ছে না? না তো। জেরিন আমার হাত দুইটা আরো শক্ত করে টেনে ধরে বলল, চোখ বন্ধ করে আমার চুলের ঘ্রাণ নাও। চোখ বন্ধ করলে আকাশে তারা দেখবো কেমনে? যা করতে বলেছে করো, নইলে কিন্তু এখান থেকে ফেলে দেব। জেরিনের কথায় ভয় পেয়ে গেলাম। তাড়াতাড়ি চোখ বন্ধ করে ওর চুলের ঘ্রাণ নিলাম। মিষ্টি একটা ঘ্রাণ। কোনো ফিলিংস হচ্ছে এখন? জেরিন আবার জিজ্ঞেস করলো, কিরকম ফিলিংস? জেরিন খুশি হয়ে বলল, মনে হচ্ছে তুমি যে চুলে তেল ব্যবহার করো, ওটা যদি আমিও ব্যবহার করি তাহলে আমার চুল থেকেও ওরকম সুগন্ধ বের হবে। আমার কথা শুনে জেরিন রেগে উঠলো হঠাৎ। আমাকে একটা ধমক দিয়ে বলল, আমাকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে না? ভালোবাসা কিরকম আমি তো চিনি না। জেরিন তখন আমাকে তার পেছন থেকে টেনে সামনে নিয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম হয়তো সে আমাকে ফেলে দেবে, কিন্তু জেরিন তা করলো না। আমাকে সে এবার তার বুকে জড়িয়ে নিল। আমি দুই পা দুই হাত দিয়ে তাকে আঁকড়ে ধরলাম যাতে ঝুলতে না হয়। আমি বললাম,
ফিলিংস হয়েছে, তোমাকে ভালোবাসতে ইচ্ছে হচ্ছে এখন। বাঁচার জন্য জেরিনকে মিথ্যে বললাম। জেরিন তখন খুশিতে আমাকে শক্ত করে বুকে জড়িয়ে নিল। অনেকক্ষণ আমাকে বুকে জড়িয়ে নিয়ে আকাশে ভেসে বেড়ালো জেরিন। তারপর মাটিতে নেমে আসলো। আমি বাসায় চলে আসলাম। খেয়ে দিয়ে ঘুমাতে যাব, দেখি জেরিন আগে থেকে আমার বেডে শুয়ে আছে। দরজা লক করে আসো, আমাকে দেখে বলল জেরিন। আমি দরজা লক করে এসে বিছানায় বসলাম। তারপর জেরিনকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন? আজ আমার প্রেমিক সোনাকে জড়িয়ে ধরে ঘুমাবো বলে এসেছি। আমি আর কিছুই বললাম না। ওর কথার বিরুদ্ধে গেলে হয় কান টানা দেবে আর না হয় গালে কামড় দেবে। তাই বাধ্য হয়ে জেরিনের পাশে গিয়ে শুয়ে পড়লাম। আমি তোমার চুলে হাত বুলিয়ে দেব, দেখবে তুমি একটু পরেই ঘুমিয়ে পড়েছ বলে আর অপেক্ষা করলো না জেরিন। আমার মাথায় হাত বুলাতে শুরু করলো। সত্যি তার হাতে যেন জাদু আছে। অল্প কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। গভীর রাতে আমার ঘুম ভেঙে যায়। দেখলাম জেরিন আমার বুকে ঘুমিয়ে আছে। তাকে আমার বুক থেকে নামিয়ে বেডে শুয়ে দিলাম। তার মুখের দিকে নজর গেল আমার। ঘুমন্ত জেরিনের রূপ অনেক বেড়ে গেল। মাথার একপাশে চুলগুলো তার মুখে এসে পড়ায় অপূর্ব লাগছিল তাকে। পরদিন জেরিনের দেয়া জামা প্যান্ট পরলাম, হাতে ঘড়ি আর চুলে তেল দিলাম। জেরিন আমার জামার বোতাম লাগিয়ে দিয়ে মাথার চুলগুলো ঠিক করে দিল। তারপর পারফিউম লাগিয়ে দিল জামাতে। দুষ্টামি করে আমার মুখেও মেরে দিল সে পারফিউম। তারপর হেসে উঠল। হাসলে তাকে অনেক বেশি সুন্দর লাগে। আমি মুখটা মুছে বোকার মতো ওর দিকে তাকালাম। জেরিন আমার চারপাশে একবার ঘুরে দেখলো। তারপর বলল, হ্যাঁ ঠিক আছে এখন। এত স্মার্ট একটা ছেলে এতদিন কিনা বান্দরের মতো থাকতো। এবার চলো, কলেজে দেরি হয়ে যাচ্ছে। বাসা থেকে বের হওয়ার সময় আমার পরিবারের সবাই হা করে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, এভাবে হা করে তাকিয়ে আছো কেন সবাই আমার দিকে? আমার এক ভাবি মুখে হাত দিয়ে অবাক হয়ে বলল, হায় হায়, এটা আমাদের রানা সাহেব নি? কেন, নতুন দেখছো নাকি আমাকে? আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। দাঁড়াও। ভাবি আমার পথ আটকালো। তারপর আমাকে ভালো করে দেখে নিয়ে বলল, এবার থেকে তোমার ভাইকে ছেড়ে তোমার সাথে প্রেম করতে হবে দেখছি। পরিবারের সবার সামনে ভাবি এই কথা বলে আমি লজ্জা পেয়ে নিচু হয়ে রইলাম। জেরিন আমার পাশে ছিল, তাকে কেউ দেখতে পাচ্ছে না। সে আমার কানে কানে বলল, নতুন প্রেমে পড়েছ বলো ওদের। আমি কিছু না বলে জেরিনকে নিয়ে বের হয়ে আসলাম। কলেজের গেট দিয়ে ঢোকার সময় দেখলাম আমার ক্লাসমেটরা সবাই কলেজের মাঠে বসে আড্ডা দিচ্ছে। জেরিন আমার হাত শক্ত করে ধরল। তারপর আমাকে নিয়ে ওদের দিকে হাঁটতে লাগলো। আমাদেরকে দেখে সব ছেলেমেয়েরা আমাদের দিকে তাকিয়ে থাকলো, বিশেষ করে আমার দিকে। তারা প্রথমে আমাকে চিনতেই পারলো না। ওদের কাছে যাওয়ার পর চিনতে পারলো। সবাই অবাক হয়ে বলল, এটা তো আমাদের রানা বাবু। সূর্য আজ কোন দিক দিয়ে উঠেছে রে? আমি বললাম, আজ থেকে আমাকে প্রতিদিনই এরকম দেখবে। বলে আর অপেক্ষা করলাম না। জেরিনকে সাথে নিয়ে ক্লাসের দিকে গেলাম। জেরিনের সাথে সাথে থাকতে থাকতে কিছুটা সাহস হয়েছে আমার। ওদের মুখের ওপর কথা বলতে পারি এখন। পেছনে একবার ফিরে দেখলাম কয়েকটা ছেলে রাগে ফুঁসতেছে। পারলে যেন আমাকে এখনই কাবাব বানিয়ে খাবে এরকম অবস্থা। ক্লাসে যখন স্যার ক্লাস করাচ্ছিল তখন দেখলাম ক্লাসের ব্যাড রেকর্ড করা ছেলেটা কাগজে কিছু একটা লিখে জেরিনকে দিল। আমি উঠে দাঁড়িয়ে স্যারকে বললাম, স্যার, রকি জেরিনকে প্রেমপত্র দিচ্ছে। স্যার তখন দাঁড় করালেন রকিকে। অনেকক্ষণ বকা দিয়ে রকিকে ক্লাস থেকে বের করে দিলেন। কিন্তু এটার প্রতিশোধ যে রকি নিবেই বুঝতে পারিনি তখন। ক্লাস শেষে আমি আর জেরিন হাতে হাত ধরে যাচ্ছিলাম। রকি তখন উৎপেতে ছিল আরও কয়েকটা গুন্ডা টাইপের ছেলেকে নিয়ে। আমাদেরকে দেখে তারা আমাদের পথ আটকালো। তারপর আমাকে কয়েকটা ঘুষি মেরে মাটিতে ফেলে দিল ওরা। জেরিনকে টানতে টানতে কোথায় যেন নিয়ে যাচ্ছিল। জেরিন চিৎকার করে উঠল, রানা বাঁচাও, রানা বাঁচাও আমাকে। শুনে আমি আশ্চর্য হলাম, যে পরীদের এত শক্তি সেই পরী কিনা আমাকে বলছে তাকে বাঁচানোর জন্য। আমার মতো একটা নির্বোধকে। বিস্ময়ের ঘোর কাটতে না কাটতেই জেরিন আবার চিৎকার দিয়ে উঠল, রানা ওঠো, ওদেরকে মারো। আরে ও বলে কি, আমি ওদের মারবো? আমি? সে নিজেই তো চাইলে ওদেরকে মেরে শেষ করে দিতে পারে, আমাকে বলছে কেন? জেরিনের কথা শুনে রকি ও তার দলবল হাসতে লাগলো। রকি জেরিনকে টানতে টানতে একটা গাড়িতে তুললো। জেরিন হঠাৎ অসাড় হয়ে গেল। সম্ভবত বেহুশ হয়ে গেছে সে। নড়াচড়া নাই তার। রকি গাড়ি ছেড়ে দিল। হঠাৎ আমি উঠে দাঁড়ালাম। কোথা থেকে এত সাহস পেলাম জানি না। দৌড়াতে লাগলাম গাড়ির পিছু পিছু। নিজের শক্তি দেখে নিজেই অবাক হতে লাগলাম। গাড়িগুলো চলন্ত অবস্থায় এক গাড়ি থেকে আরেক গাড়িতে লাফ দিচ্ছি আর নিজেকে নিজে প্রশ্ন করছি, কি হচ্ছে এসব? হঠাৎ দেখলাম জেরিন ডানা মেলে আমার পাশে উঠছে। সে আমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, জেরিন তুমি? হ্যাঁ, যাও, আমাকে বাঁচাও। তুমি তো এখানে না, আমি ওখানে বলে জেরিন একটা হাসি দিয়ে আমার গাল টেনে দিল। উফ, তুমি এখানেও গাল টানবে নাকি? টানবো, যাও আমার হিরো, তোমার নায়িকাকে বাঁচাও বলে অদৃশ্য হয়ে গেল জেরিন। আমি জোরে একটা লাফ দিলাম, যেন হাওয়ার ওপর দৌড়াতে দৌড়াতে রকের গাড়ির ওপর এসে পড়লাম। আমি জানি এতে আমার কোনো কৃতিত্ব নেই, যা করার সব করছে জেরিন, তাই নিজের শক্তি দেখে এতটা খুশি হলাম না। গাড়ির ওপর জোরে শব্দ শুনে গাড়ি থামালো রকি। তারপর তার দলবল নিয়ে বের হলো। গাড়ির ওপর আমাকে দেখে অবাক হলো তারা। একজন আরেকজনের মুখ চাওয়াচাই করছে। আমি গাড়ির দিকে তাকালাম। দেখলাম সেখানে জেরিন বসে আমার দিকে গালে হাত দিয়ে তাকিয়ে আছে আর মুচকে মুচকে হাসছে। আমি তার কাছে গিয়ে বললাম, এই তুমি আমাকে নিয়ে এসব কি করছো? আমার খুব ভয় লাগছে এখন। জেরিন আমার গাল টেনে দিয়ে বলল, যাও, ওদের মারো এখন। উফ, এটা সুন্দর করে বলা যায় না, গাল টেনে বলতে হয়। বাকিরা আর দেরি করলো না।
বিস্ময় কাটিয়ে মারতে এলো আমাকে। ওদের দিকে না তাকিয়ে আমি বুঝতে পারলাম ওরা আক্রমণ করছে। জানি এটাও হয়তো জেরিনের কারণে। আমি হাত পা চালিয়ে রকিদের মারতে লাগলাম সিনেমার নায়করা যেভাবে গুন্ডাদের মারে। অনেক মার খাওয়ার পর রকি উঠে দাঁড়িয়ে সিনেমার গুন্ডার মতো করে বলল, তোকে আমি দেখে নেব। ওর কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ওরা চলে যাওয়ার পর আমি জেরিনকে বললাম, দিলা তো আমার জীবনটাকে নষ্ট করে, এখন আমার কি হবে? ওরা যদি আমাকে একা পায় তাহলে শেষ করে ফেলবে। ভয় পাচ্ছ কেন? আমি তো আছি সারাক্ষণ তোমার সাথে। তো তুমি কেন ওদের মারোনি? আমাকে দিয়ে কেন মারলে? আরে বোকা, আমি মারলে ওরা বুঝে যেত যে আমি মানুষ না, তাই তোমাকে দিয়ে মারালাম। জেরিনের হাত ধরে বাসায় ফিরছি। ভয়টা তখনও কাটেনি আমার। ভয়ে ভয়ে ছিলাম। রকিদের আজ যেভাবে মেরেছি, পরে যদি ওরা আমার ক্ষতি করে, ওরা তো আর জানে না যে এর পেছনে আসলে কার হাত আছে। আমাকে ভাবতে দেখে জেরিন জিজ্ঞেস করলো, কি ভাবছো এত? বললাম, কিছু না তো। রকিদের কথা ভাবছো তাই না? বলছি না। আমি থাকতে একটুও ভয় পাবে না? আর শোনো, তুমি বাসায় গেলে তোমার ভাবিদের সাথে বেশি কথা বলবে না। কেন? আমার হিংসে লাগে তুমি কোনো মেয়ের সাথে কথা বললে। তাই বলে আমি আমার ভাবিদের সাথে কথা বলবো না? বলবে, তবে কম বেশি না। তোমার হিংসে লাগে কেন? তুমি আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে বেশি কথা বললে আমার ভালো লাগে না। বলেই আমার গাল টেনে দিল জেরিন। আমি রাস্তায় দাঁড়িয়ে বললাম, গম্ভীরভাবে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ জেরিনের দিকে। কি হলো? জেরিন জিজ্ঞেস করলো। গাল টানতে নিষেধ করেছি না? রাগ দেখিয়ে বললাম। জেরিন উল্টো রেগে বলল, চুপ, একদম চুপ। আবার নিষেধ করলে কামড় দেবো গালে। এই বলেই জেরিন আমার হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। বাসায় পৌঁছার পর ছোট ভাবির সামনে পড়লাম। জেরিন আমার পাশে ছিল। ছোট ভাবি তাকে দেখতে পায়নি। ছোট ভাবি আমাকে দেখে বলল, আমার হিরোটা এতক্ষণ পর এসেছ? কোথায় ছিলে এতক্ষণ? ভাবির কথা শুনে জেরিন আমার হাতে চিমটি দিল। আমি উহ করে একটা শব্দ করে উঠলাম। ছোট ভাবি আমার হাত ধরে বলল, কি হলো দেখি দেখি। আমি ছোট ভাবিকে সরিয়ে দিয়ে বললাম, সরে যাও, তোমার জন্যই হয়েছে এটা। আমি আবার কি করলাম? ছোট ভাবি অবাক হয়ে বলল, কিছু না, সরে দাঁড়াও। আমার কথা শেষ হতেই ভেতর থেকে বড় ভাবি ছোট ভাবিকে উদ্দেশ্য করে বলল, রিমি, ওকে এদিকে ধরে নিয়ে আস, ওর সাথে আজ আমারও প্রেম করতে ইচ্ছে হচ্ছে। আনতেছি ভাবি। ছোট ভাবি আমার হাত ধরে টানতে লাগলো। বড় ভাবি ভেতর থেকে আবার বলল, সেজেগুজে সে আজ কার সাথে প্রেম করতে গেছে জিজ্ঞেস কর। বাসায় সুন্দরী দুইটা ভাবি থাকতে। এই বল, মেয়েটা কে? কোন মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলে? ছোট ভাবি জিজ্ঞেস করলো। আমি জেরিনের দিকে একবার তাকালাম, তারপর ছোট ভাবির দিকে তাকিয়ে বললাম, কোনো মেয়ের সাথে দেখা করতে যাইনি আমি। ভেতর থেকে বড় ভাবি এসে আমার কান ধরে বলল, ওই, আমরা দুজন থাকতে তোর আবার মেয়ে লাগবে কেন প্রেম করার? আমি চিৎকার করে মাকে ডাকলাম। মা এসে বলল, কি হয়েছে, চিল্লাচ্ছিস কেন? আমি বললাম, তোমার ছেলের বউদের জ্বালায় না চিল্লায় কি করব? বাসায় আসছি, কোথায় খেতে দিবে তা না, একজন আমার হাত ধরে টানছে, আরেকজন আমার কান ধরে টানছে। মা তখন ভাবিদের উদ্দেশ্যে বলল, ওকে টেনে ছিঁড়ে ফেল, এতক্ষণ কোথায় ছিল জিজ্ঞেস কর। দুই ভাবি তখন হেসে উঠল জোরে। আমাকে নিয়ে দুইজন টানাটানি করতে লাগলো। আমি জেরিনের দিকে তাকিয়ে দেখলাম জেরিন কান্না করছে। ওর চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আর তা আর কেউ দেখেনি, শুধু আমি ছাড়া। আমি কোনো মতে ভাবিদের সরিয়ে দিয়ে আমার রুমে আসলাম জেরিনকে নিয়ে। ও তখনও কান্না করছিল। ওর কান্না দেখে আমারও খুব খারাপ লাগলো। কি হয়েছে জিজ্ঞেস করলাম আমি। কিছু না। জেরিন চোখ মুছে বলল, কান্না করছো কেন? এমনি। এমনি কেউ কান্না করে? আমি করি। বলো, কান্না করছো কেন? বললাম তো এমনি। দরজা খুলে তখন ছোট ভাবি ঢুকলো আমার খাবার নিয়ে। জেরিন অদৃশ্য হয়ে গেল। ছোট ভাবি বলল, খাবারগুলো খেয়ে নাও, নাকি আমি খাওয়াই দিব? না, তুমি যাও, আমি খেতে পারবো। ছোট ভাবি চলে যাওয়ার পর আমি জেরিনকে ডাকলাম। জেরিন, কোথায় তুমি? জেরিন সামনে এলো না আমার। খাওয়ার পরে ডাকলাম ওর নাম ধরে, আসেনি সে। ভাবলাম অভিমান করেছে তাই আসছে না, পরে আসবে। কিন্তু আমার ধারণা মিথ্যে করে দিয়ে সে আর আসেনি। পরপর 3টা দিন কেটে গেল, জেরিনকে এক মুহূর্তের জন্য দেখিনি। তাকে ছাড়া কেমন জানি একটুও ভালো লাগছিল না আমার। শুধু তার কথা মনে পড়ছিল, আর খুব কষ্ট হচ্ছিল তাকে ছাড়া। তবে কি জেরিন আমাকে ছেড়ে চলে গেল চিরদিনের জন্য? আর আসবে না সে? কেন জানি জেরিনকে এই 3 দিন না দেখে আমার মোটেও ভালো লাগছিল না। সারাক্ষণ শুধু ওর কথা ভাবতাম। নিজের অবস্থা দেখে নিজে অবাক হয়ে যাই আমি। এতটা গম্ভীর নিজেকে আমি কখনো হতে দেখিনি। শুধু জেরিনকে কাছে পেতে চাইতাম। এটাই হয়তো ভালোবাসা। একদিন ভালোবাসা কি আমি জানতাম না। আজ মনে হচ্ছে আমি জেরিনকে ভালোবাসি। ওকে কাছে পেলে আর হারাতে দেব না। ভালোবাসা দিয়ে আগলে রাখবো আমার হৃদয়ের সাথে। সেদিন রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না, শুধু কান্না পাচ্ছিল। জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। চাঁদটাকে দেখে মনে হলো জেরিন যেন আমার দিকে তাকিয়ে চাঁদ হয়ে কাছে আসছে না অভিমান করে। দু চোখ বেয়ে আমার জল গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা। এতটা আবেগী কখনো আমি হইনি। হঠাৎ কারো নরম হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। দু চোখ মুছে তাড়াতাড়ি তাকালাম আগন্তুকের দিকে। খুশিতে মনটা ভরে উঠল জেরিনকে দেখে। দেরি না করে জেরিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? জেরিন করুণ কণ্ঠে বলল, যেতে পারলাম কই, তোমার ভালোবাসার টান আমাকে আটকে রেখেছে। আমি সারাক্ষণ তোমার পাশে অদৃশ্য হয়েছিলাম, দেখা দিইনি। কারণ আমি চেয়েছিলাম তোমার বুকে আমার প্রতি ভালোবাসার সৃষ্টি করতে, এবং আমি তা পেরেছি। আমি জেরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ জেরিন, এই 3 দিনেই বুঝেছি তোমাকে আমি অনেক ভালোবাসি, আর হারাতে চাই না তোমাকে।
জেরিন বলল, তাহলে বলো তুমি আর কোনো মেয়ের সাথে বেশি মিশবে না, কথা বলবে না? আরে ওরা তো আমার ভাবি, হোক ভাবি, আমার হিংসে লাগে তুমি কোনো মেয়ের সাথে বেশি কথা বললে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। শুধু তুমি হারিয়ে যাবে না বলো? হারিয়ে যাব কেন? আমাকে বেশি বেশি করে আদর করতে হবে, ভালোবাসতে হবে, নইলে হারিয়ে যাব। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম ওর মুখের দিকে। পরীরা বুঝি এত সুন্দরী হয়? ওর মায়াবী চেহারাটা আমাকে আকৃষ্ট করতে লাগলো। শুধু তাকিয়ে থাকলাম তার মায়াবী চেহারার দিকে। অনেকক্ষণ আমার স্পর্শ না পেয়ে জেরিন চোখ খুলল, রেগে উঠে বলল, সরো, আমি চলে যাব। কেন? কই আদর করছো? করেছি তো, থাক, আর করতে হবে না, চলো বাইরে যাব। ওকে চলো। বাইরে এসে জেরিন আমাকে তার পিঠে নিল, তারপর সে তার ডানা মেলে উড়াল দিল আকাশে। এবার সবকিছু আমার অন্যরকম লাগছে। আগেও অনেকবার জেরিনের সাথে আকাশে ভেসে বেরিয়েছি, কিন্তু এইবারের মতো এতটা ফিলিংস কখনো জাগেনি। হয়তো এখন আমি ভালোবাসা বুঝি বলে, জেরিনকে অনেক ভালোবাসি বলে। জেরিন আমাকে নিয়ে আকাশের অনেক উপরে উঠে এলো। আমি তাকে বললাম, জেরিন, আমি পরীর দেশে যেতে চাই। জেরিন বলল, না, তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারবো না। ওখানে কিছু দুষ্ট জিন আছে, তারা মানুষ দেখলে তাদের ক্ষতি করে। আমি চাই না আমার ভালোবাসার কোনো ক্ষতি হোক, কিন্তু আমি যেতে চাই। তুমি তো বলেছ তুমি থাকতে আমি যেন ভয় না করি। ভয়টা তোমার না, ভয়টা আমার। আমি তোমাকে হারাতে পারবো না। আজ একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলো। আমি তোমাদের জগতে পালিয়ে এসেছি। পরিদেশে আমার বিয়ে ঠিক হয়েছিল একটা জিনের সাথে। আমার ওই বিয়েতে কোনো ইচ্ছা ছিল না, তাই পালিয়ে আসি এখানে। তুমি আবার চলে যাবে না তো? না, তোমাকে বিয়ে করে মানুষের মতো সংসার করব। সত্যি? খুশিতে আমি পাগল হয়ে যাব, আর আমি তোমার পাগলি হব। হঠাৎ জেরিনের প্রতি অনেক ভালোবাসা অনুভব করলাম। তারপর হঠাৎ কি মনে করে আমি জেরিনের পিঠ থেকে শূন্যে গড়িয়ে পড়লাম। নিচের দিকে পড়তে লাগলাম আমি আকাশ থেকে। জেরিন চিৎকার করে উঠল, রানা! তার চিৎকারে আকাশটা যেন কেঁপে উঠল। আমি হাসতে লাগলাম তার অবস্থা দেখে। আমি আকাশ থেকে অনেক জোরে নিচের দিকে পড়তে লাগলাম। জেরিন কাঁদতে কাঁদতে আমাকে ধরার চেষ্টা করতে লাগলো। সে তার গতি বাড়িয়ে দিল। তারপর আমি মাটিতে পড়ার আগ মুহূর্তে সে আমাকে আটকে ফেললো তার বুকে। আমাকে নিয়ে সে মাটিতে নেমে এলো। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, কেন এমন করলে? আমি জেরিনের চোখের জল মুছে দিয়ে বললাম, আমার বিশ্বাস ছিল আমার ভালোবাসা আমাকে বাঁচাবে। যদি আমি তোমাকে না আটকাতে পারতাম তখন কি হতো? জেরিনের কান্না বেড়ে গেল আরো। আমি বললাম, তাহলে মরে যেতাম। রানা! চিৎকার করে উঠল সে। তারপর একটু থেমে বলল, প্লিজ, আমি তোমাকে হারাতে চাই না। তোমাকে হারালে আমিও মরে যাব। জেরিনের এত ভালোবাসা দেখে আমি কিছুই বলতে পারলাম না। শুধু নির্বাক হয়ে তাকিয়ে থাকলাম তার দিকে, আর তার চোখের জল মোছার ব্যর্থ চেষ্টা করতে লাগলাম। আর সে ফুপিয়ে কাঁদতে লাগলো। জেরিনকে কোনো মতে শান্ত করে বাসায় ফিরলাম। বাসার সবাই অঘরে ঘুমাচ্ছে, আর আমি জেরিনকে নিয়ে জানালার পাশে বসে আকাশের চাঁদ দেখছি। একটু পর জেরিন আমাকে বেডে শুয়ে দিল। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুমি ঘুমাও। আমি মাথা কাত করে সায় দিলাম। এরপর সে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। হাতে যেন তার জাদু আছে। একটু পর আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন কলেজে গেলাম ভয়ে ভয়ে, রকি যদি আবার আক্রমণ করে বসে। জেরিন আমাকে অভয় দিল। কলেজে এসে দেখলাম রকি বা তাদের দলের কেউ আসেনি, হয়তো হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। কম মার তো খায়নি। ক্লাসে এসে আজ সবকিছু অন্যরকম লাগছে। সবাই নিচ থেকে আমার সাথে কথা বলতে চায়, মেয়েগুলোও নিচ থেকে আমার সাথে বন্ধুত্ব করতে চায়। সবার এই পরিবর্তনে আমি অবাক হয়ে গেলাম। এতদিন এদের সবার কাছে আমি ছিলাম ঠাট্টার বস্তু, আমাকে নিয়ে এরা মজা করত। আজ হঠাৎ এমন কি হলো, এরা সবাই আমার সাথে বন্ধুত্ব করতে চায়। ক্লাসের ঢঙ্গি মেয়ে খ্যাত তন্নি ঈশা এগিয়ে এলো আমার দিকে। ডান হাতটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, হাই হিরো, কেমন আছো? আমি অবাক হয়ে তার সাথে হ্যান্ডশেক করে বললাম, ভালো আছি। আজ হঠাৎ আমার সাথে এভাবে কথা বলছো যে তোমরা? ঈশা বলল, কারণ আছে বস, কাল তুমি যে অ্যাকশনটা দেখাইলে না, আমরা তোমার ফ্যান হয়ে গেছি। মানে? অবাকের মাত্রা বেড়ে গেল আমার। ঈশা একটু হেসে বলল, মানে তুমি কাল রকিদের রামধুলাই করেছিলে, তাই না? তখন আমি আমার গাড়িতে ছিলাম। গাড়ি থেকে তোমার অ্যাকশন সিনটা ভিডিও করে এদের সবাইকে দেখিয়েছি আমি। সবাই তো তোমার ভক্ত হয়ে গেল দেখে। এতদিন তোমার এই রূপটা কোথায় ছিল বস? এতক্ষণে আমি বুঝতে পারলাম এরা সবাই আমার সাথে ভাব মিলাতে চায় কেন। ঈশার কথা জবাবে বললাম, ওসব কিছু না, রকি তার দলবল নিয়ে জেরিনকে তুলে নিয়ে যাচ্ছিল, তাই একটু প্রতিদান দিলাম। ওহ গ্রেট, আমি তো পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম তোমার ফাইট দেখে। তাই? আমি কি তোমার বেস্ট ফ্রেন্ড হতে পারি? ঈশার কথা শুনে জেরিনের কথা মনে পড়লো। এর সাথে কথা বললে জেরিন রেগে যাবে। জেরিনের কথা মনে পড়তে খেয়াল হলো জেরিন আমার পাশে নেই। এতক্ষণ তো আমার সাথে ছিল, এখন কোথায় গেল? নিশ্চয়ই রাগ করেছে আমি মেয়েদের সাথে কথা বলেছি তাই। তাকে খোঁজার জন্য ক্লাসের বাইরে যাচ্ছিলাম, তখন পেছন থেকে ঈশা বলল, কি হলো, কিছু না বলে চলে যাচ্ছ যে? আমি না থেমে বললাম, না, তোমার সাথে আমি কথাও বলতে চাই না। বাইরে এসে জেরিনকে খুঁজতে লাগলাম। খুঁজতে খুঁজতে জেরিনকে পেয়ে গেলাম। সে কলেজ থেকে চলে যাচ্ছিল। আমি দৌড়ে গিয়ে তাকে আটকালাম। দেখলাম তার চোখে কিছুটা জল জমে আছে। আমি তা মুছে দিয়ে বললাম, জেরিন, এই সামান্য বিষয়ে তুমি এত রিয়েক্ট করছো কেন? জেরিন কেঁদে কেঁদে বলল, এটা সামান্য বিষয়? মেয়েগুলো তোমাকে যেভাবে ঘিরে ধরেছে, কোথায় ছিল এতদিন তারা? কোথায় ছিল এতদিন তাদের বন্ধুত্ব? আজ কেন ওরা বন্ধুত্ব করতে চায়?
আমি জেরিনকে কোনো মতে থামিয়ে বললাম, জেরিন, আমি জানি এরা সুসময়ের বন্ধু, এরা কেউ প্রকৃত বন্ধু না, তাই এদের মুখের ওপর বলে দিয়েছি আমি এদের সাথে বন্ধুত্ব করব না। এখন ক্লাসে চলো। আজ ক্লাস করতে হবে না, চলো ফিরে যাই, ভালো লাগছে না। শুনেছি ফাইনাল পরীক্ষার নোটিশ দিয়েছে আজ। আমি পড়েছি নোটিশটা, তোমাকে আর পড়তে হবে না। এখন বাসায় চলো, বাসায় বসে বসে পড়বা। আচ্ছা। বাসায় চলে এলাম। কয়েকদিন পর আমাদের ফাইনাল পরীক্ষা শুরু হবে, তাই ভালো করে পড়তে হবে। জেরিন চাই আমি সবার চেয়ে যেন ভালো রেজাল্ট করি, তাই সে সারাক্ষণ আমার পাশে বসে আমাকে পড়তে উৎসাহ করে। সে পাশে থাকলে সব পড়া আমার সহজ মনে হয়। রাতের বেলা সে আমাকে নিয়ে আকাশে ভেসে বেড়ায়, আমার সাথে থাকে বই, আকাশে ভাসতে ভাসতে আমি পড়ি। এখন আর কোনো পড়া কঠিন লাগে না। অবশেষে আমি পরীক্ষা দিলাম, জেরিনও পরীক্ষা দিল। আমি বুঝলাম না সে না পড়ে কিভাবে পরীক্ষা দিল, কিন্তু রেজাল্ট দেখে তো আমি অবাক। আমি সবার চেয়ে ভালো রেজাল্ট করেছি, এজন্য আমি মোটেও অবাক হইনি। আমার পরের অবস্থানে আছে জেরিন, এটা দেখে আমার অবাক লাগলো। পড়ি বলে সে কি না পড়েই ভালো রেজাল্ট করবে, নাকি এটাও তার কোনো শক্তি? এটা জেরিনকে জিজ্ঞেস করতে সে বলল, আমি চাইলে তোমাকেও পড়তে না দিয়ে রেজাল্ট ভালো করতে পারতাম, কিন্তু এতে তোমার মেধা বিকশিত হতো না, তাই তোমাকে ভালো করে পড়তে বলেছিলাম। আজ তুমি ভালো রেজাল্ট করেছো, বলো তুমি আমার কাছে কি চাও? আমি যা চাই তাই দেবে তো? দেব। আমি জেরিনের দুই বাহু আমার দুই হাত দিয়ে ধরে বললাম, আমি পরীর দেশে যেতে চাই। আমার কথা শুনে জেরিন অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, কোনো কথা বলতে পারলো না সে। অনেকক্ষণ পর সে বলল, বেশ, নিয়ে যাব পরীর দেশে, আজ রাতেই নিয়ে যাব। সেদিন রাতে আমি রেডি হয়েছিলাম পরীর দেশে যাওয়ার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করে থাকলাম জেরিনের জন্য। জেরিন আসছে না। তারপর গভীর রাতে জেরিন আসে আমার কাছে। চেহারা দেখে বোঝা গেল এতক্ষণ সে কান্না করেছে। তাকে জিজ্ঞেস করলাম, আসতে তো দেরি হলো কেন? এতক্ষণ আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম তোমার যেন কিছু না হয়, আমার জীবনের বিনিময় হলেও যেন তোমায় আমি রক্ষা করতে পারি। তাড়াতাড়ি আসো, এক্ষুনি আমাদের রওনা দিতে হবে। আমি জেরিনের পিঠে উঠলাম। জেরিন ডানা মেলে দিয়ে ধীরে ধীরে উপরে উঠতে লাগলো আমাকে নিয়ে। অনেকক্ষণ কোনো কথা হয়নি আমাদের মাঝে। অনেকক্ষণ পর আমি মুখ খুললাম, কি ব্যাপার জেরিন, কোনো কথা বলছো না যে? না, এমনি। শক্ত করে ধরো আমাকে। মন খারাপ তোমার? না। তাহলে চুপ কেন? এমনি। হঠাৎ আমার হাতের উপর জেরিনের অশ্রু পড়ল। চমকে উঠে জিজ্ঞেস করলাম, জেরিন তুমি কান্না করছো? জেরিন তখন আমাকে তার পিঠ থেকে টেনে নিয়ে বুকে আঁকড়ে ধরল, তারপর ফুপিয়ে কান্না করতে লাগলো অনেকক্ষণ। আমাকে জড়িয়ে ধরে কান্নার পর জেরিন বলল, আমি তোমাকে হারাতে পারবো না, প্লিজ ফিরে চলো। জেরিনের চোখের দিকে তাকালাম আমি। অঝোর ধারায় জল গড়াতে লাগলো তার চোখ বেয়ে। চাঁদের আলোতে তার চোখের অশ্রুগুলো ঝলমল করে উঠল, আর তার অশ্রুর কাছে আমি হেরে গেলাম। বললাম, ফিরে চলো জেরিন, পরীর দেশে যাওয়ার চেয়ে তোমার প্রতি ফোঁটা চোখের জল আমার কাছে অনেক দামি। পরীর দেশে যাওয়ার শখ মিটেছে আমার। আমি দুঃখিত তোমাকে এতক্ষণ কাঁদানোর জন্য। জেরিন হঠাৎ খুশিতে জোরে হেসে উঠল, তারপর আকাশ ফাটিয়ে চিৎকার করে বলল, আই লাভ ইউ রানা, তোমাকে অনেক ভালোবাসি। তার চিৎকারটা কোনো প্রতিধ্বনি না তুলেই মিলিয়ে গেল আকাশে। তারপর সে আমাকে নিয়ে নিচে নেমে আসলো। পুকুর পাড়ে এসে বসলাম দুজনই। জেরিন আমাকে তার কোলে মাথা রেখে শুইতে বলল, আমি তাই করলাম। তারপর সে তার ডান হাতটা গালে দিয়ে কনুইটা আমার বুকের ওপর রেখে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। আমি তার নাকটা আলতো করে টেনে দিয়ে বললাম, এই পাগলি, এত ভালোবাসো কেন আমাকে? প্রেমে পড়েছি বলে? ওরে আমার হবু বর, এ তো রোমান্টিক হয়ে গেছে অনেক, তাই? জেরিন আমার গালটা টেনে দিয়ে বলল, এই ছেলে আমাকে বিয়ে করবে? জেরিনের কথা শুনে মনে হলো ও যেন আমার মনের কথাই বলছে। এতদিনে বুঝতে পেরেছে ও আমার অস্তিত্বের কতটা জুড়ে আছে। ওকে ছাড়া আমার জীবন অচল। যে আমার অগোছালো জীবন গুছিয়ে দিয়েছে, যে আমার অর্থহীন জীবনের মোড়টা বদলে দিয়েছে, তাকে ছাড়া জীবন আমার অসম্পূর্ণ। তাকে আমার জীবনসঙ্গী হিসেবে হোক না সে পরি, মানুষ নয়, তাতে কি? সেই তো বুঝে আমার ভালো মন্দ, আমার সব দুঃখ কষ্ট, সুখ দুঃখ। তাহলে তাকে বিয়ে না করে আমি কাকে বিয়ে করব? জেরিনের প্রশ্নের উত্তর না দিয়ে আমি উল্টো জিজ্ঞেস করলাম, এই জেরিন থাকবে তো আমার সাথে জীবনের প্রতিটা মুহূর্ত, নাকি ছেড়ে চলে যাবে? জেরিন তার মুখটা আমার মুখের খুব কাছে নিয়ে এসে বলল, হৃদয় সুতোর বাঁধনে বেঁধেছি তোমায়, যদি যত্ন নিতে পারো তবে কখনো ছিঁড়বে না এই সুতো, ছিঁড়বে না এই বাঁধন। জেরিনকে বুকের সাথে চেপে ধরে বললাম, চলো বিয়ে করে ফেলি। জেরিন হেসে বলল, এখন না পাগল, আগে সময় হোক তারপর। আচ্ছা তাই হবে। আমরা কি সারা রাত এভাবে এখানে কাটিয়ে দেব? না, সকাল হতে বেশি দেরি নেই, কেউ এসে আমাদের দেখে ফেলতে পারে। চলো ফিরে যাই। রুমে এসে জেরিন হাই তুলে বলল, বেডে শুয়ে পড়ো। জেরিনের কথা মেনে বেডে শুলাম। পরদিন কলেজে গেলাম দুজনে। যে মেয়েগুলো আমার সাথে ভাব জমাতে চায় তাদের থেকে আড়ালে থাকার চেষ্টা করলাম, কিন্তু ঢঙ্গি মেয়ে ইশারা চোখের আড়াল হতে পারলাম না। তাকে আমার দিকে আসতে দেখে একটু ভয় পেয়ে গেলাম। না জানি এখন জেরিনের প্রতিক্রিয়া কি হয়। আর চোখে তাকালাম জেরিনের দিকে। সে ইশারা করলো আমাকে যাতে ঈশার সাথে ভাব না মিলাই। ঈশা এসে আমার পাশে বসলো, তারপর জিজ্ঞেস করলো, কেমন আছো তোমরা দুজন? ভালো আছি, ভদ্রতা রক্ষা করে বললাম আমি। জেরিন তুমি কেমন আছো? জেরিনকে প্রশ্নটা করলো ঈশা। জেরিন মুখে একটা হাসি ফুটিয়ে বলল, হ্যাঁ ভালো আছি। ও, তোমাদের দুজনকে সবসময় একসাথে দেখি, তোমাদের সাথে কি আমিও থাকতে পারি? মানে আমরা তিনজন কি বেস্ট ফ্রেন্ড হতে পারি?
কথাটি বলে ঈশা আমাদের দুইজনের দিকে তাকালো। আমি জেরিনের দিকে তাকালাম ও কি বলে দেখার জন্য। জেরিন বলল, না মানে হ্যাঁ, থাকতে পারো আমাদের সাথে। কথাটি বলে জেরিন আমার দিকে তাকালো। তার চেহারা দেখে বোঝা গেল সে কথাটি মন থেকে বলেনি। সে আমার ভাগ অন্য কাউকে দিতে চায় না, কিন্তু এভাবে একটা মেয়েকে সে ফিরিয়েও দিতে পারে না, তাই মনের বিপক্ষে কথাটি বলল সে। ঈশা খুশি হয়ে আমাদের দুইজনের সাথে হ্যান্ডশেক করলো, তারপর বলল, আজ আমি অনেক খুশি তোমাদের দলে আসতে পেরে। ঈশার কথা শুনে আমি কিছুটা অবাক হলাম। আমাদের সাথে বন্ধুত্ব করতে পেরে এই মেয়েটা খুশি, এটা বিশ্বাস করার মতো কথা। তবুও কিছু বললাম না। এরপর আমরা তিনজন একসাথে থাকতাম, হাসতাম, মজা করতাম, আড্ডা দিতাম। একটা সময় ঈশার মাঝে পরিবর্তন হতে থাকে। সে আমার গা ঘেঁষে বেশি থাকতে চাইতো। একদিন জেরিনের অলক্ষ্যে সে আমাকে ডেকে নিয়ে গেল আড়ালে। আমাকে সে প্রপোজ করলো সেদিন। ঈশা এরকমই কিছু একটা করবে আমি আগে থেকে ধারণা করেছিলাম, তাই ওর প্রপোজে আমি একটু অবাক হইনি। শুধু ভয় হচ্ছে জেরিন যদি জানতে পারে ঈশা আমাকে প্রপোজ করেছে তাহলে ও খুব কষ্ট পাবে। জেরিনকে কষ্ট দিতে আমি চাই না, তাই ঈশাকে বললাম, ঈশা, আই এম এঙ্গেজড উইথ জেরিন। আমার কথা শুনে ঈশা চিৎকার করে বলল, হু ইজ জেরিন? যার এতদিনেও কোনো পরিচয় জানা যায়নি তাকেই তুমি ভালোবাসো? ড্যাম ইট রানা, তুমি জানো আমি অনেক বড় ফ্যামিলির মেয়ে, তার উপর কম সুন্দরী নই। কলেজের প্রায় সব ছেলে আমার সাথে লাইন মারতে চায়, বাট আই ডোন্ট কেয়ার দ্যাম। আজ প্রথম কোনো ছেলেকে আমি প্রপোজ করলাম, তাই আমি চাই তুমি আমাকে অ্যাকসেপ্ট করো। এটা সম্ভব না ঈশা, আই লাভ জেরিন। উফ, জেরিন জেরিন জেরিন, গর্জে উঠল ঈশা। তারপর আমার শার্টের কলার ধরে বলল, ওই জেরিনের মধ্যে কি আছে বল, যা আমার মধ্যে নেই? আমি শার্টের কলারটা ছাড়িয়ে বললাম, জেরিনের বুকে আছে প্রকৃত ভালোবাসা, যা তোমার মধ্যে নেই। যখন তোমরা সবাই আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে, তখন জেরিনই একমাত্র আমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছিল। আমার অগোছালো জীবনটা গুছিয়ে দিয়েছে সে। ওহ কাম অন ম্যান, আবার সে পুরনো কথা। বর্তমান নিয়ে কথা বলো রানা। বর্তমানে আমি তোমাকে ভালোবাসি এবং আমি তোমাকে চাই। কোনো বংশ পরিচয়হীন মেয়ে তোমাকে পাবে না। ঈশার মুখে জেরিনকে নিয়ে এমন কথা আমার সহ্য হলো না, তাই ঠাস করে একটা চর বসায় দিলাম ঈশার গালে। ঈশা গালে হাত রেখে রাগে ফুঁসতে লাগলো। আমি বললাম, দেখো ঈশা, জেরিনকে নিয়ে কোনো বাজে কথা বলবে না। ঈশা আবারও আমার শার্টের কলার ধরে বলল, আমিও দেখে নেব জেরিন কি করে তোমাকে আমার কাছ থেকে কেড়ে নেয়। কথাটি বলে ঈশা চলে গেল। আমি নিজেকে নিজে বললাম, রানা সাবধান, এই মেয়ে থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। জেরিনকে হঠাৎ আমার দিকে এগিয়ে আসতে দেখে বললাম, ভাগ্যিস ঈশা চলে গেছে, নয়তো আজ একটা সিন ক্রিয়েট হয়ে যেত। জেরিন এসে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? আমি আমতা আমতা করে বললাম, না মানে কিছু না। তুমি কি কিছু লুকাচ্ছ? কি লুকাবো? পরীরা তো সব জানে, কি আর লুকাবো তোমার কাছ থেকে? পরীরা অন্তর্যামী নয় যে সব জানবে। বলো কি লুকাচ্ছ? আরে কি শুরু করলে তুমি? আমি আবার কি লুকাবো? সত্যি তো? খুব ভালোবাসি তোমায়। হারাবে না তো? না, আমি জেরিনের রানা হয়ে থাকতে চাই আজীবন। আমার খুব ভয় হয়, শুধু মনে হয় আমি তোমাকে হারিয়ে ফেলবো। ওসব চিন্তা ভুলেও করবে না। আর সত্যি পাবো তোমায় আমার করে? পাবে। আমার কথা শুনে জেরিন মৃদু হাসলো। আমার তখন মনে হলো জগতের শ্রেষ্ঠ হাসিটা যেন বিধাতা ওর ঠোঁটে নিজ হাতে এঁকে দিয়েছে। আমার শুধু একটাই প্রার্থনা, এই হাসি মুখ যেন কখনো ম্লান না হয়। এর কয়েকদিন পর কলেজে আবার উৎপাত শুরু হলো রকিদের। মাঝখানে কিছুদিন উধাও হয়ে গিয়েছিল সে। এখন কলেজে এসে সে আবারও জেরিনকে নিয়ে খারাপ কথা বলতে থাকলো। জেরিনকে নিয়ে কেউ কিছু বললে এখন আমার একদমই সহ্য হয় না। এখন আমার অনেক সাহস হয়েছে জেরিনের সাথে থাকতে থাকতে। সেই সাহসের ফলস্বরূপ রকিকে মারতে যেতে চাইলে জেরিন আমাকে বাধা দেয়। সে বলে, রানা, এটা নিয়ে তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। রকির সাথে ইদানিং ঈশাকেও মিশতে দেখা যায়। জানি না তাদের মধ্যে কি হয়েছে, তবে এটা ধারণা করা যায় ঈশা রকির সাথে মিশছে তার পেছনে একটাই কারণ, আমাকে আর জেরিনকে আলাদা করার। রকি এবং ঈশা একদিন সফল হলো আমাকে আর জেরিনকে আলাদা করতে। কিভাবে? একদিন ঈশা এলো আমার কাছে ক্ষমা চাইতে। আমি ভাবলাম ও হয়তো ওর ভুল বুঝতে পেরেছে, তাই ওকে ক্ষমা করে দিলাম। আগের মতোই সে আমার বন্ধু হলো। এটাই ছিল আমার ভুল, ওকে বিশ্বাস করা। বিশ্বাসের মূল্য সে দেয়নি। বন্ধু ভেবে ওর সাথে একদিন একটা রেস্তোরাঁয় নাস্তা করতে ঢুকলাম। আগে থেকে প্ল্যান করা ছিল ওর। সে আমার খাবারের নেশাজাতীয় কিছু একটা মিশিয়ে দেয় হয়তো। ওগুলো খেয়ে অস্বাভাবিক আচরণ করতে লাগলাম। অল্পক্ষণের মধ্যে ঢলে পড়লাম ফ্লোরে। কে বা কারা যেন আমাকে একটা হোটেলের রুমে নিয়ে আসে। পরবর্তীতে আমি আন্দাজ করতে পারি এটা রকিদের কাজ। তারা আমাকে একটা রুমে নিয়ে আসে। সেই রুমে ঈশাও আসে। ঈশা থেকে যায় রুমে, আর রকিরা ডেকে নিয়ে আসে জেরিনকে। জেরিন আমাকে আর ঈশাকে এক রুমে দেখে রেগে যায়। আমার নেশা কেটে যাওয়ার পর আমি তাকে আটকাতে চেষ্টা করলাম, কিন্তু সে কেঁদেই চলে গেল। এরপর আমি ঈশার দিকে তাকিয়ে শুধু বললাম, এবার তো তুমি খুশি? ঈশা শুধু ঠোঁটটা একটু বাঁকা করলো। বোঝা গেল সে অনেক খুশি। বাসায় এসে আমি প্রহর গুনতে লাগলাম, জেরিন কবে আসবে। সন্ধ্যা পেরিয়ে যায়, রাতও প্রায় শেষ হয়ে যায় অবস্থা, কিন্তু জেরিনের আসার কোনো লক্ষণ নেই। আমার খুব কষ্ট হচ্ছিল তখন। শেষ পর্যন্ত আসেনি আর জেরিন। সেই রাতটা ছিল অনেক কষ্টের একটা রাত। সকালে দরজায় কে যেন অনেকবার টোকা দিতে লাগলো। নিশ্চয়ই জেরিন নয়, কারণ ও টোকা দিয়ে আসে না। দরজা খুলতে ইচ্ছে হলো না, কিন্তু দরজায় টোকার শব্দ বাড়তে দেখে দরজা খুললাম।
বড়ভাবে তাড়াহুড়ো করে ঢুকলো আমার রুমে। তারপর চাপা কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে তুই কি করেছিস? তোকে খুঁজতে পুলিশ আসলো কেন বাসায়? হোয়াট? পুলিশ এসেছে আমার কাছে? কই দেখি। যাওয়ার জন্য উঠে দাঁড়ালাম, তখন আমার মা এসে বাধা দিল আমাকে। কেঁদে কেঁদে বলল, তুই কি করেছিস বাবা? ওদের সামনে যাস না, ওরা তোকে ধরে নিয়ে যাবে। আমি মাকে কাঁদতে নিষেধ করে বললাম, মা সরো তো, আমি কিছুই করিনি। পুলিশ আমাকে ধরতে আসবে কেন? চলো দেখে আসি। বলেই পা বাড়ালাম। পেছনে মায়ের কান্না বেড়ে গেল। আমি পুলিশের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, আপনারা কেন এসেছেন? একজন পুলিশ অফিসার আমাকে বললেন, আমরা রকিদের হত্যা তদন্ত করতে এসেছি। কথাটি শুনে চমকে উঠে বললাম, হোয়াট? রকিদের হত্যা মানে? অফিসারটি আমার দিকে তাকিয়ে বললেন, মিস্টার রানা, আজ পুলিশ 5টা লাশ উদ্ধার করেছে, সবাই আপনার ক্লাসমেট। তাদের মধ্যে রকি একজন। হোয়াট? কে হত্যা করলো ওকে? সেটা জানতেই তো আপনার কাছে এসেছি। দেখুন, আমি এসবের কিছু জানি না। মিস্টার রানা, আমাদের কাছে কিছু লুকাবেন না, যা জানুন বলে ফেলুন। সত্যি বলছি, আমি কিছু জানি না। আমাদের কাছে ইনফরমেশন আছে কিছুদিন ধরে আপনার সাথে রকিদের ঝামেলা চলছে। কোথাও এরকমটা নয়তো আপনি জড়িত এই খুনগুলোর সাথে? হোয়াট ননসেন্স! দেখুন, আপনি প্রমাণ ছাড়া এরকম মন্তব্য করতে পারেন না। প্রমাণ খুব শীঘ্রই পেয়ে যাব। লাশগুলোর পোস্টমর্টেম চলছে। যদি আপনার বিরুদ্ধে কোনো প্রমাণ পাই তাহলে আপনাকে এর চরম দাম দিতে হবে। পুলিশগুলো চলে গেল। আমার মা আর ভাবিরা এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মায়ের শুধু একটি কথাই, বাবা সত্যি করে বল, তুই কিছু করিসনি তো? আমি ওদেরকে সরিয়ে দিয়ে বললাম, উফ, কতবার বলবো আমি কিচ্ছু করিনি। কথাটি বলে রুমে চলে এলাম। জানালার পাশে বসে ভাবতে লাগলাম, কে মেরেছে রকিদের? জেরিন নয় তো? যদি খুনগুলো জেরিন করে থাকে তাহলে শুধু পুলিশ কেন? সব বাহিনীর লোক এলেও জেরিনকে কিছুই করতে পারবে না। গতকাল থেকে জেরিনের কোনো খোঁজ নেই। হয়তো সে অভিমান করেই আসেনি। আমাকে অন্য কোনো মেয়ের সাথে একই বেডে দেখে তার রাগ হওয়াটাই স্বাভাবিক। ভুল হয়েছে আমার ঈশাকে বিশ্বাস করা। বন্ধুত্বের মর্যাদাও দিতে জানে না। এই ভুলটার কারণেই আজ মূল্য দিতে হচ্ছে জেরিনকে হারিয়ে। দুপুরে আবারও পুলিশ এলো আমার কাছে। জেরিনের ব্যাপারে জানতে চাইলো তারা। আমি জিজ্ঞেস করলাম, জেরিন কি করেছে? আগের পুলিশ অফিসারটা বলল, এই খুনগুলো জেরিন করেছে। কিসের উপর ভিত্তি করে আপনি এটা বলছেন? প্রমাণ চান? আসুন আমার সাথে। আমি পুলিশের সাথে চললাম। ওরা আমাকে একটা হাসপাতালে নিয়ে এলো। ওখানে রকিদের পোস্টমর্টেম করা হচ্ছে। বাইরে দাঁড়িয়ে আছে ঈশা সহ আমার অনেক ক্লাসমেট। পুলিশ অফিসারটি তাদেরকে দেখিয়ে বলল, এরা সবাই সাক্ষী দিচ্ছে কাল রকি এবং তার বন্ধুরা মিলে জেরিনকে ধরে নিয়ে গিয়েছিল। যেখানে নিয়ে গেছে ওখানে এদের সবার লাশ পাওয়া যায়, কিন্তু জেরিনের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তার মানে খুনগুলো জেরিন করেছে? অফিসার, আপনি বলুন, যারা একটা মেয়েকে জোর করে ধরে নিয়ে যেতে পারে তাদের এই পরিণতি ছাড়া আর কি হওয়া উচিত? কিন্তু ওদের খুন করে জেরিনও আইনের চোখে অপরাধী। এখন বলুন, জেরিন কোথায়? জেরিনকে আপনারা খুঁজে পাবেন না। দেখুন মিস্টার রানা, আপনি ওর খোঁজ জেনে থাকলে বলুন, নয়তো অপরাধীকে সহযোগিতা করার কারণে আপনিও অপরাধী হবেন। আপনারা জেরিনের খোঁজ চান, তাই তো? হ্যাঁ। আমি আকাশের দিকে তাকালাম। আকাশের দিকে আঙুল ইশারা করে বললাম, ওইখানে যান, ওখানে গেলে জেরিনকে পাবেন। মিস্টার রানা, আপনি কি বলছেন বুঝতে পারছেন তো? প্লিজ আইনকে সহযোগিতা করুন, অপরাধীকে ধরিয়ে দিন। কি করে ধরিয়ে দেব? ও তো চলে গেছে আমাকে ছেড়ে। আমি নিজেও তো ওকে খুঁজছি। চিৎকার করে বললাম। পুলিশ অফিসারটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, চলে গেছে মানে? কোথায় চলে গেছে? ওই আকাশে। মিস্টার রানা, আপনি আবারও ঠাট্টা করছেন। জেরিনকে আমাদের হাতে তুলে দিন। ওর বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কাকে অ্যারেস্ট করতে চান আপনারা? আপনাদের আইন মানুষ ছাড়া অন্য কোনো প্রাণীর ওপর চলে নাকি? মানে কি বলতে চান আপনি? মানে জেরিন কোনো মানুষ নয়, ও পরী। আমার কথা শুনে সবাই চমকে উঠে আমার দিকে তাকালো। অনেকক্ষণ কেউ কথা বলতে পারলো না। অনেকক্ষণ পর পুলিশ অফিসারটি বলল, মিস্টার রানা, আপনি ঠিক আছেন তো? কেন, আপনার কি বিশ্বাস হচ্ছে না আমার কথা? আপনি কি মনে করেন একটা সাধারণ মেয়ে বিনা অস্ত্রে এতগুলো ছেলেকে মেরে ফেলতে পারে? তা অবশ্য ঠিক। হয়তো তার সঙ্গে আরও কেউ জড়িত ছিল। হতে পারে আপনিও জড়িত। হোয়াট ননসেন্স! বললামই তো সে পরী। ও আমাকে পিঠে নিয়ে রাতের বেলায় আকাশে উড়ে বেড়াতো। আমার কথাগুলো শুনে অনেকেই হেসে উঠল। পুলিশ অফিসারটি বললেন, মিস্টার রানা, আপনার মাথা ঠিক নেই। আপনি সুস্থ নন। আপনাকে এখন মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে। আপনার সুস্থ হওয়াটা এখন জরুরি, নয়তো আমরা জেরিনের খোঁজ পাবো না। আমি পাগল হইনি, আমি সত্যি বলছি। চিৎকার করে উঠলাম আমি। কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। আমাকে ধরে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। মানসিক ডাক্তার আমাকে চেক আপ করে রিপোর্ট দিলেন, কোনো সমস্যা নেই আমার, সম্পূর্ণ স্বাভাবিক আমি। পুলিশ অফিসার তখন আমাকে আবারও জিজ্ঞাসাবাদ করতে নিয়ে গেলেন। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, জেরিন আমার সাথে কখন দেখা করতে আসে? আমি বললাম, জেরিন আমার সাথে সবসময় থাকতো, কিন্তু কাল থেকে সে আসেনি। জেরিন যদি আবার আসে তাহলে আমাদেরকে জানাবেন। শুধু শুধু ওকে পড়ি বলে আইনের হাত থেকে বাঁচাবার চেষ্টা করবেন না। পুলিশ অফিসার কিছুতেই বিশ্বাস করতে চাইল না জেরিন পড়ি। আমি বললাম, ঠিক আছে জনাব, যদি সত্যি সত্যি ওকে দেখেন তাহলে আপনিও বিশ্বাস করবেন সে আসলেই পড়ি। এখন কি আমি যেতে পারি? হ্যাঁ যান। বাসায় চলে এলাম আমি। কিছুই ভালো লাগছিল না আমার, শুধু জেরিনের চেহারাটা আমার চোখের সামনে ভাসত। আমাকে সে ভুল বুঝেছে। ভুলটা ভাঙানোর সুযোগটাও সে দিল না আমাকে, চলে গেল। সে কি আমি আসলেই ভালোবাসতো, নাকি সব ছলনা ছিল? কিন্তু ওর মাঝে তো কখনো ছলনা দেখিনি। তাহলে চলে গেল কেন? 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, এভাবে অনেক দিন কেটে গেল। জেরিন ফিরে আসে না। দিন দিন বুকের ভেতরে কষ্টটা বাড়তে থাকে আমার। নিঃশ্বাস নিতেও কষ্ট হয়।
খালি মনে হয় আমি আমার সবচেয়ে বড় সম্পদটা হারিয়ে ফেলেছি। চলে যদি যাবে তাহলে আমাকে ভালোবেসেছিল কেন? সে মিথ্যা আশা কেন দিয়েছিল? আমি তো এরকম ছিলাম না, সহজ সরল টাইপের একটা ছেলে ছিলাম। ভালোই তো ছিল তখন। কেন সে আমাকে ভালোবাসা শেখালো ভুল বুঝে? কিন্তু আমার তো কোনো দোষ ছিল না। আদালতে আসামিকেও তো কিছু বলার সুযোগ দেওয়া হয়, কিন্তু জেরিন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। তো গেল, রকিদের সাথে আমাকেও মেরে গেল না কেন? এক রাতে বাসার ছাদে উঠে একা একা দাঁড়িয়ে আকাশ দেখছিলাম। মা এসে ডাক দিল, রানা খেতে আয়। মা আমার ক্ষুধা নেই, জবাব দিলাম আমি। মা আবার বলল, কি হয়েছে তোর? আজ সারাদিন খাসনি আর এখন বলছিস ক্ষুধা নেই? না নেই। তোর কি হয়েছে আমাকে খুলে বলতো বাবা। তোর এই অবস্থা দেখলে আমার সহ্য হয় না। কিচ্ছু হয়নি, তুমি যাও তো, আমাকে একা থাকতে দাও। মা চোখের জল মুছে চলে গেল। আমি আবারও আকাশ দেখতে লাগলাম। ওই আকাশে জেরিনের সাথে আমার সব স্মৃতি জড়িয়ে আছে। কত বেরিয়েছি, কত আনন্দ করেছি, ভাবলেই চোখে জল আসে। জেরিন আমার গাল টেনে দিলে আমি বিরক্ত হতাম। এখন খুব মিস করছি। চিৎকার করে বলতে ইচ্ছে হচ্ছে, জেরিন আমার গাল টানার জন্য হলেও তুমি ফিরে আসো, তোমাকে আমার খুব দরকার। আকাশের দিকে তাকিয়ে নিজের গালে হাত বুলালাম। জেরিনের স্পর্শ এখনো লেগে আছে গালে। অজান্তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে লাগলো আমার। হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখলো। জেরিন মনে করে চমকে ফিরে তাকালাম। পরক্ষণেই ছোট ভাবিকে দেখে আশাহত হলাম। চোখের জল মুছে বললাম, ওহ ছোট ভাবি, এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? না এমনি। শুধু চোখের জল ফেললে কি মনের কষ্ট মুছে যাবে? কষ্ট? কিসের কষ্ট? বলেই হাসার ভান করলাম আমি। ভাবি আমার মুখোমুখি এসে দাঁড়ালো। চাঁদের আলোতে সে আমার চোখের স্পষ্ট একটা অশ্রুকণা দেখতে পেল। ভাবি অশ্রুকণাটি নিজের আঙুলে নিয়ে বলল, সব হাসি মানেই হাসি নয়, কিছু হাসির পেছনে দুঃখ লুকিয়ে থাকে। আমাকে বলো, কি হয়েছে তোমার? কিছু হয়নি তো? আবারও লুকাতে চেষ্টা করছো? কিছু না হলে কেউ কাঁদে? দেখো রানা, আমাদের পরিবারে তুমি আমাদের সবার প্রিয়। তোমার হাসি মুখ দেখলে আমরা সবাই শান্তি পাই, কিন্তু তোমার এই কান্না আমাদের সহ্য হয় না। ছোট ভাবির কথা শেষ না হতে হতেই বড় ভাবি পাশে এসে দাঁড়ালো। বুঝলাম এদেরকে মা পাঠিয়েছে। বড় ভাবি এসে বলল, রানা এভাবে কথা লুকাবে না, কি হয়েছে বলো? তোমার এই অবস্থায় আমরাও থাকতে পারছি না। কিসের এত কষ্ট? কয়েকদিন আগেও তো তুমি এরকম ছিলে না, আজ হঠাৎ কি হলো? কষ্টটাকে নিজের মাঝে রেখো না, আমাদের সাথে শেয়ার করো। আমি আর সহ্য করতে পারলাম না। বড় ভাবিকে ধরে কেঁদে ফেললাম। কাঁদতে কাঁদতে বললাম, ভাবি আমি জেরিনকে হারিয়ে ফেলেছি। জেরিন? কোন জেরিন? দুই ভাবি অবাক হয়ে জিজ্ঞেস করলো। আমি তাদেরকে সব খুলে বললাম। ওরা শুনে বলল, দুঃখ পেও না রানা, একদিন তোমার জেরিন তোমার কাছে ফিরে আসবে। আমি বললাম, তাই যেন হয় ভাবি। বড় ভাবি বলল, এখন আসো, এখানে আর দাঁড়িয়ে থেকো না, তোমরা যাও, আমি একটু পর আসছি। দুই ভাবি চলে গেল। আমি ছাদের উপর থেকে নিচের দিকে তাকালাম। একদিন আকাশ থেকে ইচ্ছা করে পড়েছিলাম, মাটিতে পড়ার আগেই জেরিন ধরে ফেলেছিল। আজ ছাদ থেকে পড়ে গেলে ধরার কেউ নেই। নিচের তাকিয়ে খুব ইচ্ছে হলো একবার লাফ দিই, শেষ করে দিই জীবনটাকে, মুছে দিই সব গ্লানি। অনেকক্ষণ পরেও যখন ছাদ থেকে নামছি না, তখন বড় ভাবি আবার এলো আমাকে ডাকতে। আমি তার সাথে নিচে এলাম। তারপর না খেয়ে ঘুমাতে গেলাম। কিন্তু ঘুম যেন অধরা হয়ে গেছে আমার। চোখ বুঝলেই কেবল জেরিনের মুখটা মনে পড়ে। ওর সাথে কাটানো স্মৃতিগুলো আমাকে প্রতিনিয়তই পীড়া দিয়ে যাচ্ছে। সারা রাত শুধু এপাশ ওপাশ করতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝিনি। ঘুম ভাঙলো ফোন বেজে ওঠার শব্দে। মোবাইলে দেখলাম ঈশার নাম্বার। ইচ্ছে হলো না তার সাথে কথা বলতে, তাই ফোন কেটে দিলাম। কিন্তু ঈশা বারবার ফোন দিতে লাগলো। শেষে বিরক্ত হয়ে রিসিভ করলাম। অস্ফুটে শব্দ করে বললাম, হ্যালো। ওপাশ থেকে ঈশার কণ্ঠ শোনা গেল, সাব্বির কি হয়েছে তোমার? কলেজে আসো না, আমার সাথে দেখা করো না, এমনকি ফোনও রিসিভ করো না? বিরক্ত হয়ে বললাম, কিছু বলার থাকলে বলে ফেলো। মানে তুমি আমাকে এভাবে এড়িয়ে যাচ্ছ কেন? কারণ তোমার কারণে আমি আমার জেরিনকে হারিয়েছি। প্লিজ সাব্বির, ওসব ভুলে যাও। আজ তুমি কলেজে আসো, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। না, আমি আর কলেজে আসবো না। তুমি না আসলে কিন্তু আমি তোমার বাসায় চলে আসবো। ঠিক আছে, আসতেছি আমি, বলেই ফোন কেটে দিলাম। তারপর একটা চাপা নিঃশ্বাস ছেড়ে বেড থেকে নামলাম। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বের হলাম বাসা থেকে। কলেজে এসে দেখলাম ঈশা আগে থেকে এসে উপস্থিত। আমাকে দেখে সে অনেকক্ষণ কথা বলতে পারলো না, শুধু এক দৃষ্টিতে তাকিয়েছিল। আমি বললাম, কি বলবে বলে ফেলো ঈশা। ঈশা বলল, কি বলবো, তোমাকে দেখেই তো আমার কষ্ট বেড়ে গেছে। একই অবস্থা করেছে শরীরের, ঠিকমতো খাও না নাকি? এসব কথা বাদ দাও, কেন ডেকেছো আমাকে? তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই। তুমি আমার সাথে কথা বলো না কেন? আমার খুব কষ্ট হয়। তুমি আমার সাথে যে কাজটা করেছো, তারপরে তুমি ভাবলে কি করে তোমার সাথে আমি দেখা করব, কথা বলবো? আমি তো শুধু তোমাকে পাওয়ার জন্য করেছি। আমি তোমাকে নিজের করে পেতে চেয়েছিলাম। এটা তোমার স্বার্থপরতা। সব পাওয়া মানে ভালোবাসা নয়। কিছু কিছু সময় ত্যাগের মধ্যেই ভালোবাসা থাকে। তুমি কেবল নিজেরটাই ভেবেছ, জানতেই যে আমি ও জেরিন একজন আরেকজনকে ভালোবাসি। আমি দুঃখিত সাব্বির, তখন বুঝিনি তুমি জেরিনকে এতটা ভালোবাসো। আজ বুঝতে পেরেছি, জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কথাগুলো বলার সময় ঈশার কণ্ঠটা খুব করুণ শোনালো। বুঝলাম ও ওর ভুল বুঝতে পেরেছে, কিন্তু আমার পক্ষে ওকে মেনে নেওয়া সম্ভব নয়। জেরিনের জায়গায় আর কাউকে বসাতে পারবো না আমি। আর কিছু বলবে? ঈশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম। না, দোয়া করি তোমার জেরিন যেন তোমার কাছে ফিরে আসে। যে অন্যায় আমি করেছি জানি তার ক্ষমা নেই,
তবুও চেষ্টা করি ক্ষমা করতে। জানি না আর কখনো দেখা হবে কিনা। কাল আমার ফ্লাইট, কানাডায় আপুর কাছে থাকবো, ওখানে স্টাডি করব। কথাগুলো বলার সময় ঈশার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আমি বললাম, ঠিক আছে, ক্ষমা করে দিলাম। শেষ একটা আবদার করতে পারি তোমার কাছে? চোখের জল মুছে বলল ঈশা। করো। শেষবারের মতো আমি কি তোমার পাশে হাঁটতে পারি? ঈশার কথা শুনে আমি কিছুক্ষণ তাকিয়ে থাকলাম ওর দিকে, তারপর বললাম, আসো। তারপর দুজনে পাশাপাশি হাঁটতে লাগলাম কলেজ থেকে বের হয়ে। দুজনেই চুপ। হঠাৎ ঈশা বলল, যদি আর কখনো দেখা না হয় ভুলে যাবে তাই না? জানি না, মনে রেখে বা কি হবে? ওহ, তোমার তো জেরিন আসবে, আমাকে মনে রাখবে কেন? তবে আমিও কখনো ভুলবো না তোমাকে। কোনো উত্তর দিলাম না আমি। দুজনেই আবার চুপচাপ হাঁটতে লাগলাম। অনেকক্ষণ পর ঈশা, এবার তাহলে বিদায়। অনেকক্ষণ তো হাঁটলাম। ওহ ওকে, ভালো থেকো তুমিও ভালো থেকো বলে আমি নিজের পথে হাঁটতে লাগলাম। কিছু দূর এসে আবার পেছনে তাকালাম। দেখলাম ঈশা তখনও দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। আমি মুখটা ঘুরিয়ে নিয়ে আবারও হাঁটতে লাগলাম। যে হৃদয়ে জেরিন সুপ্ত ভালোবাসা জাগিয়ে তুলেছে, সে হৃদয় অন্য কারো নয়, শুধু জেরিনের। ঈশাকে বিদায় দিয়ে নিজের পথে জেরিনের কথা ভেবে ভেবে হাঁটছিলাম। হঠাৎ ঈশার ফোন এলো। এক্ষুনি ওকে বিদায় দিলাম। আবার ফোন দিলে কেন? কিছুটা খটকা লাগলো মনে। ফোন রিসিভ করতে ঈশার চিৎকার শোনা গেল, রানা তাড়াতাড়ি এদিকে আসো। কেন, কি হয়েছে? বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম। জেরিন এসেছে। কিন্তু কি? ঈশা কোনো উত্তর দিল না। আমি আবারও জিজ্ঞেস করলাম, হ্যালো ঈশা, চুপ করে আছো কেন? জেরিনের কি কিছু হয়েছে? হ্যালো রানা, আমি বলতে পারবো না, তুমি কলেজের এদিকে আসো তাড়াতাড়ি। ফোনটা কেটে দিয়ে দৌড় দিলাম আমি। জেরিন ফিরে এসেছে। ওকে বুকে টেনে নিয়ে এতদিনের লালিত কষ্টটার আজ অবসান ঘটাবো। তিল তিল করে গড়া স্বপ্নটাকে আবার প্রাণের সঞ্চার করাবো। আমি জানতাম ও ফিরে আসবে আমার কাছে, আমাকে ছেড়ে যেতে পারবে না। আমাকে ভালোবাসে কিনা, ওর ভালোবাসায় কখনো আমি ছলনা দেখিনি। অনেকদিন ওকে চোখে দেখিনি। আজ ওকে প্রাণ ভরে দেখে চোখে তৃষ্ণা মেটাবো, মনের কষ্ট দূর করব। কিন্তু ঈশা কথা বলার সময় কিন্তু বলে থেমে গিয়েছিল কেন? কিন্তু বলে সে কিসের ইঙ্গিত করেছে? খারাপ কিছু নয় তো? জেরিনের কিছু হয়নি তো? দৌড়াতে দৌড়াতে কলেজের পাশে এসে পড়লাম। অনেকগুলো লোকের জটলা দেখতে পেলাম। ওখানে ঈশাও ছিল। আমাকে দেখতে পেয়ে সে এগিয়ে এলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমার জেরিন কই? ঈশা আমাকে আটকিয়ে বলল, ওদিকে এখন যেও না, আগে মনটা শক্ত করো, কারণ যেটা দেখবে তুমি সহ্য করতে পারবে না। মানে? সরে যাও তুমি। ঈশাকে সরিয়ে দিয়ে জটলার ভেতর ঢুকলাম। কিন্তু যেটা দেখলাম তা দেখার জন্য কখনো আমি প্রস্তুত ছিলাম না। এটা দেখার জন্য কি আমি এতদিন অপেক্ষা করেছিলাম? যে কষ্ট দূর করতে এসে একটু আগে ছুটে এসেছিলাম, সেই কষ্টটা ক্রমান্বয়ে বাড়তে লাগলো। বুকের ভেতর হাহাকারে ঝড় তুলল। মাটির ওপর উপুর হয়ে পড়েছিল জেরিনের রক্তাক্ত লাশ। ওর ডানা দুটো কাটা। ওকে এভাবে দেখে নিজেকে সামলাতে পারলাম না। হাঁটু গেড়ে বসে পড়লাম ওর লাশের পাশে। চোখ বেয়ে শ্রাবণধারায় জল পড়তে লাগলো আমার। মুখ দিয়ে কোনো শব্দ হচ্ছে না আমার, যেন বোবা কান্নায় পেয়েছে আমায়। সব ভাষা হারিয়ে ফেলেছি। জেরিনের লাশটা বুকের সাথে জড়িয়ে নিলাম। একটা কাগজ ছিল জেরিনের হাতে। মৃত্যুর আগ পর্যন্ত সে কাগজটা শক্ত করে ধরে রেখেছে। তার মৃত্যুর যে রহস্যটা জানা যায়নি তা হয়তো ওখানে লেখা আছে। আমি জেরিনের হাত থেকে কাগজটা নিলাম, তারপর লেখাগুলো পড়তে লাগলাম। ও লিখেছে, রানা, জানি না তুমি এই চিঠিটা পাবে কিনা, তবুও লিখতে বসেছি তোমার জন্য। তবে এটা জানি, তুমি এই চিঠিটা পাওয়ার পর আমাকে আর জীবিত দেখবে না। অনেক প্রশ্ন তোমার বুকে জমে আছে। আমি হঠাৎ চলে গিয়েছি কেন? তোমার সাথে দেখা করি না কেন? কোথায় হারিয়ে গিয়েছে আমি? এরকম অনেক প্রশ্ন। আজ তোমার সব প্রশ্নের উত্তর পাবে। সেদিন আমি চলে যাইনি তোমাকে ছেড়ে, আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। তোমাকে বলেছিলাম না আমার সাথে একটা জিনের বিয়ে ঠিক হয়েছিল, যার জন্য আমি পালিয়ে আসি। সে আরও কয়েকটা জিন নিয়ে আসে আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য। তখন আমি রকিদের ওখানে ছিলাম। রকি ও তার বন্ধুরা আমাকে ধরে নিয়ে গিয়েছিল। ওই দিন তোমাকে আর জেরিনের একসাথে এক বেডে দেখে আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি তোমার ভাবিদের সাথে মিষ্টি করে কথা বললেও আমি কষ্ট পাই। সেই তোমাকে ঈশার সাথে এক বেডে দেখে আমার কি অবস্থা হবে একবার ভেবেছ? তোমাকে ওই অবস্থা দেখে আমি কাঁদতে কাঁদতে বের হয়ে গিয়েছিলাম। পথে আমাকে রকি এবং তার সঙ্গীরা আটকায়। আমাকে তারা ধরে নিয়ে যায়। তখন ভাবলাম এদের সবাইকে আমি শেষ করে দেব। কি দরকার এদের বেঁচে থাকার? যারা মেয়েদের সম্মান দিতে জানে না, তার নিজের আসল পরিচয়টা ওদের দেখিয়ে দিলাম। আমার পেছনে দুটা ডানা দেখে ওরা ভয় পেয়ে যায়। বাঁচার জন্য ওরা আমাকে সব সত্যি কথা বলে। ওদের কাছে জানতে পারি ঈশার সাথে তোমার যে ঘটনাটা ঘটেছে তাতে তোমার কোনো দোষ নেই। খুশি হয়ে ওদেরকে মাফ করে দিলাম। তোমায় ছেড়ে আর চলে যেতে ইচ্ছে হলো না। ভাবলাম তোমাকে ছেড়ে আর কখনো যাব না, তোমাকে আর কখনো হারাবো না। এবার তোমাকে বিয়ে করে সংসার করব, কিন্তু তা আর হলো না। তখন ওই জিনগুলো আসে। তারা রকিদের মেরে আমাকে ধরে নিয়ে যায়। ওখানে আমাকে জোর করে বিয়ে করার সব আয়োজন চলছিল। আমি যাতে আর পালিয়ে আসতে না পারি তাই আমার ডানা দুটো ওরা কেটে নেয়। কিন্তু তখন তোমার কথা আমার খুব মনে পড়ছিল। তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না, কিন্তু ডানা ছাড়া তোমার কাছে কিভাবে যাব? তুমিও তো তখন আমাকে ছাড়া কষ্ট পাচ্ছিলে, আমি জানি। তোমার ওই মনে তো আমি ভালোবাসার ফুল ফুটিয়েছি। তোমার অগোছালো জীবনটা তো আমি গুছিয়ে দিয়েছি। তাই এটা নিঃসন্দেহে বলতে পারি আমাকে ছাড়া তুমি একটু ভালো থাকবে না, খুব কষ্টে থাকবে তুমি।
তোমার কষ্ট আমার একটুও সহ্য হয় না। আমি সিদ্ধান্ত নিলাম এভাবে এখানে ওই জিনটাকে বিয়ে করার চেয়ে তোমার কাছে গিয়ে মরাটা অনেক ভালো। কিন্তু মরার আগে তোমাকে সবকিছু বলে যেতে চাই, তাই এই চিঠিটা লিখলাম। লেখা শেষ করে তোমার কাছে আসবো আমি, হয়তো জীবিত না, কারণ উড়ার জন্য আমার ডানা দুটো নেই। তাই আকাশ থেকে যখন তোমার কাছে যাওয়ার জন্য রওনা দেব, তখন মাটিতে কেবল আমার রক্তাক্ত দেহটাই থাকবে। আমাকে যদি তখন দেখতে পাও, আমার লাশটা তোমার বুকের সাথে জড়িয়ে নিও, যেন মরার পর হলেও তোমার বুকে একবার থাকতে পারি। জানি আমাকে ওই অবস্থায় দেখে তুমি মোটেও স্বাভাবিক থাকবে না। যদি তুমি আমাকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে আমাকে হারানোর ব্যথা ভোলার জন্য নিজের কোনো ক্ষতি করো না। আমি জানি ঈশা তোমাকে ভালোবাসে, পারলে ওর সাথে নতুন করে জীবন শুরু করো। ভালো থেকো তুমি। চিঠিটা পড়েই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখলাম জেরিনের লাশ খাটিয়ায় তোলা হয়েছে। ওকে মানুষের মতো করে দাফন করা হবে। পরিস্থিতিকে মেনে নিয়ে চারজনের একজন হয়ে খাটিয়া তুলে নিলাম কাঁধে। তারপর জেরিনকে কাঁধে নিয়ে চললাম জানাজায়। চোখ দিয়ে তখনও আমার নীরবে অশ্রু ঝরছিল। জেরিনের দাফন শেষে ওর কবরের পাশে সারাটা দিন কাটিয়ে দিলাম। রাতটাও কেটে যাচ্ছে ওর কবরকে জড়িয়ে ধরে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখলো। চমকে তাকালাম পেছনে, দেখলাম ঈশা দাঁড়িয়ে আছে। আমি হঠাৎ আবেগে ওকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ও আমাকে সান্ত্বনা দিয়ে বলল, চলো রানা, এখানে আর কতক্ষণ থাকবে? চলো বলেই আকাশের দিকে তাকালাম। চাঁদটা তখন নীরবে জ্যোৎস্না ছড়াচ্ছিল। ওখান থেকে যেন আমার জেরিন আমাকে হাতছানি দিয়ে বিদায় জানাচ্ছিল। ও বলছিল আমাকে সময় হলে বিয়ে করবে। সেই সময়টাই আর আসেনি। নিয়তির সবকিছু হঠাৎ বদলে দিল। ঈশার হাত ধরে চলে যাওয়ার জন্য পা বাড়ালাম সামনে। পেছনে পড়ে রইল জেরিনের কবরটা।